প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। অনেকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জানতে চেয়েছো? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ। লিখছো জাহাঙ্গীর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই সালাম দিয়েছো। সবাই যারা দিয়েছো এবং পরবর্তীতে যারা দিবে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একজন লিখছো এইচএসসি এর রুটিন দিলে কি কোচিং হবে কিনা? এইচএসসি এর রুটিন দিলে অবশ্যই কোচিং আর হবে না, তখন তোমাদের তো পরীক্ষার প্রিপারেশন নিবে। ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য তখন বন্ধ থাকবে আমাদের কার্যক্রম। এরপর পরীক্ষার পরে আবার শুরু হবে। আশা করি বুঝতে পারছো। রুটিন রুটিন কবে দিবে সে বিষয়ে মানে শিক্ষামন্ত্রী বক্তব্য দিয়েছেন, তোমরা হয়তো সকলে শুনেছো। আমরা যারা আছি, শুধু আমি না, আমাদের আজকের টিচার সহ যারা আছি সবাই সকালে নাস্তা করেছি। আশা করি তোমরা সকালে নাস্তা করে ক্লাসে জয়েন করছো। হ্যালো, আমরা কিছু বলছি না, এজন্য কিছু শোনা যায় না। এজন্য অনেকেই লিখছে শোনা যায় না। এখন আশা করি সবাই শুনতে পাচ্ছে। আমাদের টিচার রেডি আছে। তোমাদের 1 মিনিটের ভিতরে ক্লাস শুরু হবে। শামীম ভাই কিছু বলবেন?
জানতে চেয়েছে ম্যাথ প্রোগ্রামের বই কবে দেওয়া হবে। ওটা ম্যাথ প্রোগ্রামের বইটা এখনো রেডি হয় না, রেডি হলে তোমাদেরকে জানানো হবে, এসএমএস এর মাধ্যমে জানানো হবে, ফেসবুক গ্রুপে জানানো হবে। নমস্কার জাহাঙ্গীর ভাই, শামীম ভাই কেমন? শুরু করতে পারবো না। শামীম ভাই আপনি কেমন আছেন? ওই শামীম ভাই স্টুডেন্ট জানতে চেয়েছে আপনি কেমন 10 আছেন? তারিখের সম্ভাবনা ডেট দিচ্ছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমরা জয়েন করবো। ওই 10 তারিখে সম্ভাব্য ডেট আছে, তো যদি শুরু হয় তাহলে আগে মেসেজ যাবে, বইয়ের ব্যাপারে জানাবে আর ফেসবুকে পেয়ে যাবো তোমরা। এই গান গাই কি আবার? এই গান শোনো তোমরা। গান আমি গাইছিলাম ভাই, টিচার। ও, আচ্ছা, okay. অনেকে প্রশ্ন কোশ্চেন অ্যান্সার বক্সে তোমরা সালাম দিয়েছো কি, অনেক কিছু জানতে চেয়েছো তোমরা। এই যাতে প্রশ্ন এখানে শুধুমাত্র লেকচার রিলেটেড, আজকে যে লেকচার এর উপরে তোমাদের ক্লাস নিবেন স্যার, এই ক্লাসের উপরে কোনো প্রশ্ন থাকলে তোমরা কোশ্চেন অ্যান্সার বক্সে তোমরা সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের আজকে টিচার যিনি ক্লাস নেবেন এছাড়াও আরো 2-3 জন আছেন যিনি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিবেন। এজন্য তোমরা প্রশ্ন এখানে শুধুমাত্র আজকের লেকচার রিলেটেড প্রশ্নগুলো করবে। আর চ্যাটে তোমরা হাই হ্যালো যা কিছু বলবে ওটা চ্যাটে করবে। আর একান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে সেটা তোমরা কোশ্চেন অ্যান্সার বক্সে করবে। আর আরেকটা বিষয় জানাই দেই, সেটা হলো তোমাদের গতকালকে যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল প্রস্তুত ব্যাংকের উপরে অনেক তোমরা জানো, সেটা হলো অনেকে অ্যাপে ঢুকতে পারো নাই, যারা ঢুকতে পেরেছো তারা আবার সাবমিট অনেকে করতে পারো নাই। আবার একটা লিংক পাঠানো, টেসমোজিয়া লিংক পাঠানো হয়েছিল, সেখানেও অনেকে আবার রেটিনা অ্যাপের পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করেছে, ইনভ্যালিড দেখাচ্ছে, ইনকারেক্ট দেখাচ্ছে। এজন্য তোমাদের গতকালকে পরীক্ষাটা বাতিল করা হয়েছে এবং আগামী 10 তারিখ বিকাল 3টায় সেম সিলেবাসের উপরেই পরীক্ষাটা নেওয়া হবে। এজন্য অনেকে আবার ভালোভাবে প্রস্তুতি নিতে পারো নাই, অনেকের সাথে কথা বলেছি যারা বলছে ব্যাখ্যা সহকারে পড়তে পারে নাই, ভালোভাবে প্রস্তুতি নিতে পারে নাই। এজন্য এই সময়ের ভিতরে তোমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে 10 তারিখ পরীক্ষায় অ্যাটেন্ড করবে। যারা ভালো করবে তাদের জন্য তো অবশ্যই পুরস্কারের ব্যবস্থা আছে। তোমাদের ক্লাস এখনই শুরু হবে, আর গতকালকের কোনো রেজাল্ট দেওয়া হবে না, যেহেতু বাতিল করা হয়েছে এটার রেজাল্ট পাবে না। আর সামনের 10 তারিখে তোমরা সেম সিলেবাস 60 থেকে 308 পৃষ্ঠা পর্যন্ত বিগত 10 বছরের মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন সহ ব্যাখ্যা বিশ্লেষণ করে ভালোভাবে পড়ালেখা করবে। আশা করি স্যার, তাহলে আপনি প্রাথমিক কিছু 2-1 মিনিট মোটিভেশনাল কথা বললে আপনি লেকচার শুরু করেন। স্যার কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, শুরু করবো আমি। তাহলে হ্যাঁ, প্রাথমিক আপনি মোটিভেশনাল মূলক 2-1 মিনিট কথা আচ্ছা বলে তারপরে মূল লেকচারটা শুরু করেন। আচ্ছা।
তো বাচ্চারা, তোমরা কেমন আছো? সম্ভবত সবাই ভালো আছো। এই করোনার মধ্যে হচ্ছে আমরা সবাই সুস্থ আছি, এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। আজকে তোমাদের যে লেকচার, এটা কোষ এবং কোষের গঠন। এই লেকচারটা নিয়ে যদি বলি, এই লেকচারটা তো তোমাদের এডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। তবে এডমিশন টেস্টের জন্য যতটুকু ইম্পর্টেন্ট, এই মুহূর্তে তোমাদের জন্য আর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য। প্রতি বছর এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসি, প্রতি বছর একটা সৃজনশীল হয়, বুঝতে পারছো? তো তো প্রতি বছর একটা সৃজনশীল এই চ্যাপ্টার থেকে হয়। তবে কোনো কোনো বছর দুইটা সৃজনশীল হয়। যেমন আমাদের বছর, আমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদের বছর এই চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল আসছিল। তো আর এইচএসসি পরীক্ষা প্রতি বছর এখান থেকে এই চ্যাপ্টার থেকে দুইটা এমসিকিউ হয়। তাহলে টোটাল তুমি কমপক্ষে 12 নম্বর এইচএসসি পরীক্ষায় কমপক্ষে 12 নম্বর তুমি এই চ্যাপ্টার থেকে পাচ্ছ। আর রিভিশন টেস্টের কথা যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় 2018-19 সেশনে 2018-19 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে, শুধু এই চ্যাপ্টার থেকে 4টা এমসিকিউ আসছিল। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরো বেশি এমসিকিউ আসে। তো এই চ্যাপ্টারটা আমরা দুইটা অংশে ভাগ করি। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই চ্যাপ্টারটা তোমরা কখন থেকে পড়তেছো বলো তো? এই কোষ ক্লাস 7 থেকে তোমাদের এই কোষের যাত্রা শুরু, ক্লাস 7 থেকে এখনো পড়তেছো। সাউন্ড কি ঠিক আছে? সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সাউন্ড কি কম হচ্ছে? স্টুডেন্ট তোমরা একটু জানিয়ে দাও। সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা সবাই কি শুনতে পাচ্ছো স্যারের কথা? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, শুনতে পাওয়ার কথা। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার প্রতি বছর যদি তোমরা মেডিকেলে যদি চান্স পাও, মেডিকেলে চান্স পাওয়ার পর তোমাদের এই কোর্স পড়া লাগবে। ঠিক আছে, কোর্স পড়া লাগবে। মানে ফার্স্ট কার্ড মেডিকেল ফার্স্ট ইয়ারের ফার্স্ট কার্ড থাকা শুধু এই কোর্স। এখন এই কোর্সকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা নিউক্লিয়াস পর্যন্ত। আজকে আমরা নিউক্লিয়াস পর্যন্ত পড়বো। নিউক্লিয়াস পর্যন্ত বিভিন্ন অঙ্গাণু সহ নিউক্লিয়াস পর্যন্ত একটা টপিক, এবং নিউক্লিয়াসের পরে ক্রোমোজোম, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো নিয়ে আরেকটা টপিক। ওইগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তাহলে আজকে আমরা কতটুকু পর্যন্ত পড়বো? নিউক্লিয়াস পর্যন্ত আজকে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে আমি আজকে এখন আমাদের পড়াশোনা শুরু করে দিই। হ্যাঁ, দেখো, কোষ এবং কোষের গঠন। দেখো, এখানে একজন ভদ্রলোকের ছবি দেওয়া আছে। দেখো, এখানে একজন ভদ্রলোকের ছবি দেওয়া আছে। তো এই ভদ্রলোককে আসলে দেখলে মনে হবে তোমার উনি মাত্র পাবনা হেমাদপুর পাগলাগারদ থেকে মাত্র ছাড়া পাইছেন। ওনাকে দেখে এরকম মনে হইতেছে, কিন্তু আসলে উনি পাগল না। উনি সুস্থ একজন মানুষ ছিলেন, এবং উনি কোষ আবিষ্কার করে তোমাকে এবং আমাকে পাগল বানাই ফেলছে। ঠিক আছে, তো ওনাকে নিয়ে সুন্দর একটা গল্প আছে। উনি কিভাবে কোষ আবিষ্কার করছেন সেটা নিয়ে একটা গল্প আছে। গল্পটা তোমাদেরকে বলি। 1665 সালে রয়্যাল সোসাইটি, লন্ডনের রয়্যাল সোসাইটি অফ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে কি হয়, উনি 1665 সালে বিভিন্ন যন্ত্রপাতি রক্ষকের দায়িত্ব হিসেবে কর্মরত ছিলেন। তো তার কিছুদিন পরেই বিভিন্ন বিজ্ঞানীর মহাসমাবেশের আয়োজন করা হয়। তো তিনি ভাবলেন বিজ্ঞানীদের সামনে কিছু একটা করা যায় কিনা, নতুন কিছু একটা করা যায় কিনা, বিজ্ঞানীদেরকে চমকে দেওয়ার জন্য। তো তিনি অণুবীক্ষণ যন্ত্র নিয়ে একটু কাজ করতে চাইলেন। তো অণুবীক্ষণ যন্ত্র নিয়ে তিনি যে কাজটা করতে চাইলেন সেটা তিনি অণুবীক্ষণ, তিনি ভাবলেন যে নিরেট কাঠের ছিপি। ঠিক আছে, নিরেট জিনিস আসলে কি কখনো পানিতে ভাসে? তিনি দেখলেন নিরেট ছিপি, নিরেট কাঠের একটা ছিপি, এটা পানিতে ভাসতেছে। তো নিরেট জিনিস তো আসলে কখনো ভাসে না। যেমন তোমার মার্বেল দেখতে পাও, মার্বেল কাচের নিরেট গোলক, কাচের, এটা পানিতে ভাসে না, ডুবে যায়। তারপর নিরেট লোহার গোলক, পানিতে কখনো ভাসে না, ডুবে যায়। কিন্তু কাঠের চিপে বেশি থাকে। তো উনি ভাবলেন তাহলে কেটে দেখে কি আছে। তো উনি সেকশন করলেন, সেকশন করে অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে যখন প্লেস করলেন, প্লেস করার পর তিনি দেখতে পেলেন অনেকগুলি বায়ুকুঠুরি, মানে ছোট ছোট প্রকোষ্ঠের মতো দেখা যাচ্ছে। তারপর তিনি প্রকোষ্ঠগুলিকে নাম দেন সেল বা প্রকোষ্ঠ। ঠিক ওই বছরে তিনি তার এইসব লব্ধ জ্ঞান বা ওনার এই পর্যবেক্ষণগুলিকে উনি একটা বইয়ের আকারে প্রকাশ করেন। উনি একটা বই লিখেন, সেই বইটার নাম মাইক্রোগ্রাফিয়া। ঠিক আছে,
বইটার নাম দেন হচ্ছে মাইক্রোগ্রাফি। তাহলে তোমাদেরকে তো গল্পটা বললাম। দেখো এই যে এখানে তিনি হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে হচ্ছে কাঠের ছিপি সেকশন হচ্ছে দেখতেছেন, দেখে তারপর হচ্ছে উনি যখন হচ্ছে এটা জার্নাল মানে হচ্ছে বিজ্ঞানী দেখে যখন বললেন, বিজ্ঞানীরা হচ্ছে সবাই অবাক হয়ে গেছে। তারপরে দেখো এই যে উনি যে গ্রন্থে হচ্ছে ওনার পর্যবেক্ষণগুলো প্রকাশ করছেন সেটা হচ্ছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ, ঠিক আছে। এই বইটা উনি লেখেন, এই জন্য এই বইটাকে বলা হয় মাইক্রোগ্রাফিয়া কার বই? হুকস বুক বা হচ্ছে বুক অফ হুকস। এবার আসা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ধরনের কোষ আছে, অনেক কোষ, ঠিক আছে। এই কোষগুলির মধ্যে দেখো এখানে, তাহলে বলতো সব থেকে বড় কোষ কোনটা আর ছোট কোষ কোনটা? দেখো এখানে পৃথিবীতে হচ্ছে আমরা যত কোষ দেখি, তোমরা কোষ কি কখন নিজের চোখে দেখছো? হ্যাঁ, তোমরা কোষ হচ্ছে নিজের চোখে দেখছো। আমরা প্রতিনিয়ত হচ্ছে যে ডিম খাই, ডিম কিন্তু পুরোটা ডিম একটা কোষ, এবং এই ডিমের কুসুমটা হচ্ছে একটা নিউক্লিয়াস, আর ডিমের সাদা অংশটা হচ্ছে সাইটোপ্লাজম, বুঝতে পারছো? তো দেখো সবচেয়ে বড় কোষ হচ্ছে উটপাখির ডিম, 17 × 12.5 সেন্টিমিটার। এটা নাম মনে না রাখলেও চলবে, তবে সবচেয়ে বড় কোষ হচ্ছে উটপাখির ডিম, এটা মনে রাখতে হবে। সবচেয়ে ছোট কোষ মাইক্রোপ্লাজমা, এবং সবচেয়ে লম্বা কোষ মানুষের ডিম, তাই না? মানুষের কি ডিম আছে? মানুষের যেটা হচ্ছে এটা হচ্ছে নিউরন, ঠিক আছে। সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মানুষের মোটর নিউরন বা হচ্ছে নিউরন কোষ, 1.37 মিটার লম্বা, ঠিক আছে। এবার আসা হচ্ছে দেখো এখানে 4 জন বিজ্ঞানীর নাম লিখে আছে। তো এখানে আরেকজন হুকের কথা বলা আছে, রবার্ট হুকের কাজিন বলা যেতে পারে, লিউয়েন হুক, অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। তিনি আসলে কি করেন? তিনি যেটা করেন সেটা হচ্ছে তিনি জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিলেন বা যে কোষটা পর্যবেক্ষণ করেছিলেন সেটা ছিল একটা মৃত কোষ বা হচ্ছে মৃত কোষ প্রাচীর। তো লিউয়েন হুক যে কোষটা পর্যবেক্ষণ করেন সেটা ছিল জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তারপরে 3জন বিজ্ঞানী কোষের 3টা সংজ্ঞা দিচ্ছেন। কোষ কাকে বলে? দেখো কোষ কাকে বলে, এটা তোমাদের হচ্ছে জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট, এইচএসসি পরীক্ষা আসতে পারে। কোষ কাকে বলে বা কোষ কি? জিন ব্রাকেট তিনি বলছেন কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, গঠনগত মৌলিক একক। তো আসলে তো এটা তো ঠিক, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা দেহ মানে হচ্ছে আমাদের দেহ কি দ্বারা তৈরি হয়? অনেকগুলো কোষের সমষ্টিত হচ্ছে এই কোষ, তাই না? সরি, একটা দেহ। তাহলে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। তারপর দেখো রয় অ্যান্ড শিকেবিজ উনি কি বলছেন? উনি বলছেন কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, জৈবিক ক্রিয়াকলাপের একক। উনি বলছেন গঠনগত একক, আর উনি বলছেন হচ্ছে ক্রিয়াকলাপের একক। ডি রবার্টিস কি করছেন? এই দুইটাকে একসাথে করে ফেলছেন, এই দুইটাকে মিক্সড করে ফেলছেন। মিক্সড করে ডি রবার্টিস বলছেন কোষ হলো জীবের মৌলিক গঠনগত একক এবং কার্যগত একক, ঠিক আছে। এটা মনে রাখবো, হ্যাঁ, এটা শর্টকাটে মনে রাখতে পারো। জিন ব্রাকেট বলছে হচ্ছে গঠনগত একক, এটা হচ্ছে ক্রিয়াকলাপের একক, আর ডি রবার্টিস বলছেন গঠনগত এবং কার্যগত একক, দুইটা একসাথে। এবার আসা হচ্ছে কোষের বৈশিষ্ট্য। তোমরাই বলো একটা কোষের বৈশিষ্ট্য আসলে কি হতে পারে? একটা কোষের বৈশিষ্ট্য আসলে কি হতে পারে? দেখো দেখো কোষের বৈশিষ্ট্য এটা তোমাদের আসলে মুখস্থ করার কিছুই নেই, এটা জাস্ট হচ্ছে তোমরা কয়েকবার রিডিং দিবা, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে কয়েকবার রিডিং দিবা। প্রয়োজনীয় গাঠনিক ও আণবিক উপাদান থাকে, প্রয়োজনীয় কাঁচামাল ভিতরে গ্রহণ করতে পারে, যেমন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ফসফেট, এগুলি সবকিছু কিন্তু কোথায় থাকে? কোষের ভিতরে কিন্তু থাকে, ঠিক আছে। তারপর দেখো হচ্ছে প্রয়োজনীয় শক্তি গ্রহণ, কারণ কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া থেকে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে। সংশ্লেষণ, বিভিন্ন ধরনের কোষের রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, গোলগি বডি কার্বোহাইড্রেট সংশ্লেষণ করে, তাই না? তো এই সংশ্লেষণ করে, মানে সংশ্লেষ করতে পারে বিভিন্ন ধরনের এনজাইম, কোএনজাইম, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, উত্তেজনা সারা দিতে পারে, অভ্যন্তরীণ স্থিতি বা হচ্ছে হোমিওস্টেসিস বজায় রাখতে পারে। এখন হোমিওস্টেসিস মানে কি? হোমিওস্টেসিস মানে হচ্ছে অনেকটা অভিযোজনের মতো, মানে হচ্ছে আমাদের বডি যে অবস্থা আছে সেই অবস্থা থাকতে চায়। ধরো আমার হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যেতে চেতেছে, তো আমার বডি কি করবে? ব্লাড প্রেশারটাকে কমায় রাখতে চেষ্টা করবে। এই যে কমায় রাখার যে চেষ্টা, এটাই হচ্ছে হোমিওস্টেসিস। আর অভিযোজিত হতে পারে, অভিযোজন মানে তো তোমরা বুঝো খাপ খাওয়া নেওয়া, নতুন কোনো একটা পরিবেশের সাথে হচ্ছে প্রাণীর খাপ খাওয়া নেওয়ার যে প্রক্রিয়া বা স্বভাব, এটাকে বলা হয় অভিযোজন, ঠিক আছে। এবার আসা হচ্ছে দেখো এখানে 2টা টপিক আমরা আলোচনা করব, কোষবিদ্যা এবং কোষতত্ত্ব। কোষবিদ্যাটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক, কোষতত্ত্ব এটাও কিছুটা, কোষতত্ত্বটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট টপিক, কিন্তু কোষবিদ্যা মোটামুটি ইম্পর্টেন্ট টপিক আর কি। তো কোষবিদ্যা আসলে তেমন কিছুই না, কোষবিদ্যা সাইটোলজি, হ্যাঁ,
ইংলিশ নাম হচ্ছে সাইটোলজি। জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে কোষবিদ্যা। এখন কোষবিদ্যার জনক কে? রবার্ট হুক। কোষবিদ্যার জনক রবার্ট হুক। একটু আগে তোমরা পড়ছো রবার্ট হুক হচ্ছে কোষের জনক এবং কোষবিদ্যার জনকও হচ্ছে রবার্ট হুক। তবে আধুনিক কোষবিদ্যার জনক, লেটেস্ট যে কোষবিদ্যা বা সাইটোলজি, এটার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। এই নামটা মনে রাখবো তোমরা। এবার আসা হচ্ছে, দেখো 1800, এখানে দেখো তিনজন বিজ্ঞানী নাম দেওয়া আছে, স্নেইডেন, সোয়ান এবং হচ্ছে ভার্চু, তাই না? স্নেইডেন, সোয়ান এবং হচ্ছে ভার্চু। তো কোষতত্ত্ব হচ্ছে তিনজন বিজ্ঞানী। তত্ত্ব লিখতে 3 লাগে, মানে ত লাগে, 3 লিখতে হচ্ছে ত লাগে। কোষতত্ত্ব হচ্ছে তিনজন বিজ্ঞানী মিলে 4টা তত্ত্ব দেন, ঠিক আছে? কোষতত্ত্ব, এই 4টা তত্ত্বকে একসাথে বলা হয় হচ্ছে কোষতত্ত্ব। তো তিনজন বিজ্ঞানীকে স্নেইডেন, সোয়ান এবং হচ্ছে ভার্চু। এখন ওনারা তিনজন মিলে 4টা তত্ত্ব দিচ্ছেন। 4টা তত্ত্ব কি? তোমরা এই 4টা তত্ত্বের মধ্যে 3টা তত্ত্ব আগেই পড়ে আসছো। কোষ হচ্ছে জীবনের গাঠনিক একক, কোষ হচ্ছে জীবনের মৌলিক একক, কোষ হচ্ছে জীবনের গঠনগত মানে কার্যগত একক, ঠিক আছে? 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে একটা কোষ থেকে আরেকটা কোষের সৃষ্টি হতে পারে। ওনারা বলছে একটা কোষ থেকে আরেকটা কোষের সৃষ্টি। কিভাবে একটা কোষ থেকে আরেকটা কোষের সৃষ্টি? যেমন ধরো আমাদের যে জন্ম হয়েছে, আমাদের জন্ম হয়েছে কোথা থেকে? শুক্রাণু ডিম্বাণু থেকে, তাই না? তো শুক্রাণু এবং ডিম্বাণু কি ছিল? আমাদের বাবা মার হচ্ছে একটা কোষ। তো ওই কোষ থেকে কিন্তু 2টা কোষের সংমিশ্রণেই কি হয়েছে? আমাদের সৃষ্টি হয়েছে। অর্থাৎ, তো এটা সঠিক, একটা কোষ পরবর্তী মানে হচ্ছে আগের যে কোনো একটা কোষ থেকে হচ্ছে সৃষ্টি হয়। একটা কোষের সৃষ্টি আরেকটা কোষ থেকেই হয়। এবার দেখো তোমরা রবার্ট হুক এবং লিউয়েন হুক নিয়ে হচ্ছে সবসময় হচ্ছে একটা ঝামেলা পাকায় ফেলো। রবার্ট হুক এবং লিউয়েন হুক নিয়ে ঝামেলা পাকায় ফেলো। এখানে ঝামেলা পাকানোর কিছুই নেই। দেখো রবার্ট হুক কি করেন? উনি 3টা কাজ করেন। কোষের আবিষ্কারক, কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন এবং কোষবিদ্যার জনক। রবার্ট হুক কোষের আবিষ্কারক, কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন এবং কোষবিদ্যার জনক। লিউয়েন হুক কি করেন? তিনি জীবিত কোষ পর্যবেক্ষণ করেন এবং ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। আর কার্ল পি সোয়ানসন আধুনিক কোষবিদ্যার জনক। মনে থাকবে? এবার আসা হচ্ছে পরের টপিক। দেখো কোষের প্রকারভেদ। কোষকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি। এর মধ্যে মেজর যে 2টা ক্যাটাগরি, এটা একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তো শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে আমরা 2 ভাগে ভাগ করি, দেহকোষ এবং জনন কোষ। শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে মানে হচ্ছে আমাদের মানে শরীরের গঠনের উপর ভিত্তি করে, ঠিক আছে? দেহকোষ আর হচ্ছে জনন কোষ। জনন কোষ কোনটা? যে সকল কোষ প্রজননে অংশগ্রহণ করে সেগুলিকে আমরা বলবো হচ্ছে জনন কোষ। জনন কোষ শুধুমাত্র কেবলমাত্র 2টা, কি কি? শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণুকে আমরা বলি জনন কোষ। আর দেহকোষ হচ্ছে শুক্রাণু ডিম্বাণু ছাড়া বাকি যা কোষ আছে এগুলি সব হচ্ছে দেহকোষ। তোমাদের বইয়ে দেহকোষে কিছু উদাহরণ দেওয়া আছে, মূল, কাণ্ড, পাতা, স্নায়ুকোষ এবং রক্তকণিকা। এবার হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে হচ্ছে কোষকে হচ্ছে আমরা 2 ভাগে ভাগ করি, আদিকোষ আর হচ্ছে প্রকৃত কোষ। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আদিকোষ তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষায় সৃজনশীল আসে। আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে হচ্ছে পার্থক্য। তো আদিকোষ, যে কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সুগঠিত হয় না তাকে আমরা বলি আদিকোষ, আর যে কোষে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে তাকে আমরা বলি হচ্ছে প্রকৃত কোষ। দেখো এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, এই পার্থক্যটা অনেক ইম্পর্টেন্ট। তোমার এই অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। এটা খতে অথবা গতে আসে, অনুধাবন অথবা প্রয়োগের মধ্যে হচ্ছে এটা আসে, ঠিক আছে? এবার হচ্ছে দেখো সুগঠিত নিউক্লিয়াস। আদিকোষে কিন্তু হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নাই। তো যেখানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না তো সেখানে তো হচ্ছে আমার নিউক্লিয়ার মেমব্রেন থাকার প্রশ্নই আসে না, তাই না? যেখানে সুগঠিত নিউক্লিয়াস নেই সেখানে নিউক্লিয়ার মেমব্রেন থাকার প্রশ্নই আসে না। আসলে আদিকোষে আসলে তেমন কিছুই নেই। আদিকোষে শুধু নাই আর প্রকৃত কোষে হচ্ছে আছে এরকম। তো আদিকোষের ক্ষেত্রে হচ্ছে আর প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে, সুতরাং প্রকৃত কোষে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটাও থাকবে। আদিকোষের ক্ষেত্রে হচ্ছে ডিএনএ আছে, কিন্তু ডিএনএটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। আর প্রকৃত কোষের ক্ষেত্রে হচ্ছে ডিএনএটা হচ্ছে সূত্রাকার ডিএনএ। আর আদিকোষের ক্ষেত্রে হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণু। আদিকোষে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে হচ্ছে শুধুমাত্র, কেবলমাত্র এবং একমাত্র একটা অঙ্গাণুই থাকে, সেটা কি? রাইবোজোম, ঠিক আছে? শুধু রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষে রাইবোজোম সহ অন্যান্য সকল কিছু থাকবে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, গোলগি বডি, সেন্ট্রিওলস, বাকি সব ক্রোমোজোম, সব অঙ্গাণু কিন্তু হচ্ছে প্রকৃত কোষে থাকবে। আদিকোষের ক্ষেত্রে রাইবোজোমের গঠনটা হচ্ছে 70S,
ঠিক আছে? যাও একটা রাইবোজোম আছে, সেটা হচ্ছে আদি প্রকৃতির 70 ইয়ার্স, আর প্রকৃতি কোষের ক্ষেত্রে রাইবোজোমটা হচ্ছে 80 ইয়ার্স। এবার হচ্ছে আদি কোষের ক্ষেত্রে কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া হয়, খুব ইম্পর্টেন্ট। আর প্রকৃতি কোষে হচ্ছে মাইটোসিস এবং মায়োসিস হয়। শ্বসন, আদি কোষের ক্ষেত্রে হচ্ছে শ্বসন হচ্ছে অবাধ শোষণ ঘটে, আর প্রকৃতি কোষের ক্ষেত্রে সবাধ শোষণ ঘটে। এখন অবাধ শোষণ কি আর সবাধ শোষণ কি? অবাধ শোষণ হচ্ছে যে শোষণ অক্সিজেনের অনুপস্থিতি হয় সেটা হচ্ছে অবাধ শোষণ, আর যে শোষণ অক্সিজেনের উপস্থিতিতে হয় সেটা হচ্ছে সবাধ শোষণ। দেখো এখানে দুইটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? এই দুইটা চিত্র দেখে হচ্ছে বলতো কোনটা উদ্ভিদ কোষ আর কোনটা প্রাণী কোষ? রাইট, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। কেন এটা উদ্ভিদ কোষ? দেখে বোঝা যাচ্ছে, বাইরে আছে একটা কোষ প্রাচীর, আবার ভিতরে একটা কোষ গহ্বর। কোষ গহ্বর এবং কোষ প্রাচীর প্রাণী কোষের ক্ষেত্রে কি থাকে না, ঠিক আছে? এই জন্য কোষ প্রাচীরকে বলা হয় উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, তোমাদের বই হচ্ছে পাবা। এবার দেখো হচ্ছে এখানে একটা চার্ট দেওয়া আছে বা হচ্ছে ছক দেওয়া আছে। এই ছকটা তেমন একটা ইম্পর্টেন্ট ছক না, এটা হচ্ছে লাগে না আসলে, এখান থেকে আসে না। ফিজিক্সের জন্য কিছুটা ইম্পর্টেন্ট, বোটানিতে আসলে এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। তারপর এই ছকটা যদি তোমরা পড়তে চাও, এই দুইটা চার্ট পড়ার দরকার নেই, সংকেত এবং মান পড়ার দরকার নেই। তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে একক এবং ব্যবহার পড়বা, একক পড়বা এবং ব্যবহার পড়বা। একক হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে? সেন্টিমিটার, সেন্টিমিটার হচ্ছে খালি চোখে দেখা যায়। মিলিমিটার খালি চোখে দেখা যায়, আবার কখনো দেখা যায় না, কখনো অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হয়। আবার মাইক্রোমিটার হচ্ছে, মানে মিলিমিটারটা কি একটু স্পষ্ট করে দেখার জন্য হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র লাগে। মাইক্রোমিটার খালি চোখে দেখার প্রশ্নই আসে না। মাইক্রোমিটার হচ্ছে দেখতে হয় হচ্ছে আলোক অনুবীক্ষণ যন্ত্রতে। আর ন্যানোমিটার এবং অ্যাংস্ট্রম দুইটাকে দেখতে হয় ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রতে। দেখো এই চিত্রটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য আমি সিলেক্ট করছি। তোমরা যখন হচ্ছে এইচএসসি পরীক্ষা তোমাদের আসতে পারে, উল্লেখিত হচ্ছে কোষটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো যদি আসে এইভাবে হচ্ছে একটা সুন্দর করে একটা চিত্র আঁকবা, ঠিক আছে? প্র্যাকটিস করবা এই চিত্র আঁকার, যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা এখন হয় নাই। তো এরকম ভাবে হচ্ছে আঁকবা। আর এরকম ভাবে যদি হচ্ছে সুন্দর করে যদি হচ্ছে চিত্র আঁকো, তোমরা বায়োলজিতে হচ্ছে চেষ্টা করবো হচ্ছে সব মানে ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে চিত্র দেওয়ার। চিত্র দিলে হচ্ছে স্যাররা খুশি হয়, নাম্বার একটু বেশি পাওয়া যায়। তোমাদের বই হচ্ছে দেখবা হচ্ছে একটা চার্ট দেওয়া আছে, আদর্শ উদ্ভিদ কোষ একটা চার্ট দেওয়া আছে। আদর্শ উদ্ভিদ কোষকে যদি হচ্ছে আমরা ভাঙি, দুইটা জিনিস পাই, জড়বস্তু আর হচ্ছে প্রোটোপ্লাজম সজীব বস্তু। জড়বস্তু আর হচ্ছে প্রোটোপ্লাজম হচ্ছে সজীব বস্তু। জড়বস্তুকে যদি হচ্ছে আমরা ভাঙি, তাহলে পাওয়া যাবে হচ্ছে কোষ প্রাচীর এবং কোষস্থ নির্জীব বস্তু। কোষ প্রাচীর তোমরা জানো, কোষ প্রাচীর হচ্ছে একটা জড়বস্তু। এখন কোষের ভিতর আবার জড়বস্তুটা কি, তোমরা এটা নাম শুনছো কিনা জানি না। কোষস্থ নির্জীব বস্তু, হ্যাঁ, কোষস্থ নির্জীব বস্তুকে হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করি। তো এই তিন ভাগে তোমরা হচ্ছে কি করে এগুলি মুখস্থ করো? আসলে এগুলি মুখস্থ করার কিছুই না, বুঝছো? কারণ সঞ্চিত পদার্থ, দেখো কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে আছে হচ্ছে সঞ্চিত পদার্থ। তো সঞ্চিত পদার্থ মানে কি বলতো? সঞ্চিত পদার্থ মানে হচ্ছে উদ্ভিদ আমাদের জন্য কি সঞ্চয় করে রাখে? উদ্ভিদ আমাদের জন্য অবশ্যই খাবার সঞ্চয় করে রাখে। তো আমাদের সুষম খাদ্যের প্রথম তিনটা কি ছিল? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড বা হচ্ছে স্নেহ বা ফ্যাট, তাই না? দেখো এখানে উদ্ভিদের সঞ্চিত পদার্থ এই তিনটা দেওয়া আছে। সুষম খাদ্যের আমাদের প্রথম তিনটা খাবার কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তারপর দেখো হচ্ছে নিঃসৃত পদার্থ। নিঃসৃত পদার্থ এটা শর্টকাটে মনে রাখবো হচ্ছে ইএনপিএইচ। ইএনপিএইচ, ই দিয়ে হচ্ছে এনজাইম, এন দিয়ে হচ্ছে নেকটার, পি দিয়ে হচ্ছে পিগমেন্ট, এইচ দিয়ে হচ্ছে হরমোন। এই দুইটা ছাড়া বাকি যা আছে সবগুলো হচ্ছে কি বর্জ্য পদার্থ। এখন বর্জ্য পদার্থের মধ্যে কি কি আছে? টেনিন, রেজিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী পদার্থ, তারপর হচ্ছে খনিজ পদার্থ, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে। তারপর হচ্ছে দেখো এখানে একটা প্লান্ট সেল 3D ডাইমেনশনে দেওয়া আছে। এটা যদি তোমরা একটু দেখতে চাও তাহলে হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস, নীলটা। এটা হচ্ছে রাফ, লালটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে হলুদ অংশটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে কোষ গহ্বর। তারপর হচ্ছে দেখো, আর এটা হচ্ছে এই যে বাইরের দিকে যে মোটা অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোষ প্রাচীর। এই যে অংশটা দেখতে পাচ্ছ চিকন, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা হচ্ছে কোষ ঝিল্লি। তারপরে এটা হচ্ছে লাইসোজোম, এটা হচ্ছে পারক্সিজোম, এগুলো হচ্ছে মাইক্রোটিবিউল, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে ভদ্রলোকের ছবি আবার দেওয়া আছে। তো এই ভদ্রলোক হচ্ছে কোষ প্রাচীর। উনি যেটা বলছিলাম, রবার্ট হুক যেটা করছিলেন সেটা হচ্ছে মৃত কোষ প্রাচীর তিনি আবিষ্কার করছিলেন, মানে পর্যবেক্ষণ করছিলেন, বুঝতে পারছো? তো এখানে দেখো কোষ প্রাচীর হচ্ছে আরো দুইটা নাম আছে। কোষ প্রাচীর, বাহ্যিক শক্ত আবরণী, প্রতিরক্ষা পর্দা।
যেহেতু বাইরের দিকে থাকে তার মানে হচ্ছে তার প্রধান কাজ হবে প্রোটেকশন, কোষকে প্রোটেকশন দিবে। তো 3টা জায়গায় কোষ প্রাচীর পাওয়া যায়, তোমরা 3 জায়গায় কোষ প্রাচীর পাবা, একটা হচ্ছে আদি কোষ, উদ্ভিদ কোষ, আর একটা হচ্ছে ছত্রাক। এই 3টা জায়গায় কোষ প্রাচীর পাওয়া যায়। তো আদি কোষের কোষ প্রাচীর হচ্ছে পেপটাইড ও গ্লাইকান নির্মিত, আদি কোষের কোষ প্রাচীর পেপটাইড ও গ্লাইকান নির্মিত। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, আর হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এবার আসা হচ্ছে দেখো ভৌত গঠন। শোনো, ভৌত গঠন হচ্ছে তেমন একটা ইম্পর্টেন্ট টপিক না। ভৌত গঠন হচ্ছে না এইচএসসির জন্য ইম্পর্টেন্ট না এডমিশন টেস্টের জন্য। ভৌত গঠন থেকে তোমরা শুধু 3টা নাম মুখস্থ করবা। মধ্যপর্দা, কোষ প্রাচীরের ভৌত গঠনের মধ্যে হচ্ছে তোমরা 3টা নাম মুখস্থ করবা, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, আর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। কি কি? মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। আর এখান থেকে যদি হচ্ছে একটু পড়তে চাও, যেমন হচ্ছে মধ্যপর্দা থেকে যদি হচ্ছে তুমি একটু পড়তে চাও, তাহলে পড়তে পারো দুটি পাশাপাশি কোষের সাধারণ পর্দা। ঠিক আছে, আমি একটু পরে একটা চিত্র দিয়ে হচ্ছে বুঝাচ্ছি। তারপরে টেলোফেজ পর্যায়ের সূচনা ঘটে, ফ্র্যাগমোপ্লাস্ট, পেকটিন জাতীয়। মধ্যপর্দার ক্ষেত্রে পেকটিন, পেকটিক অ্যাসিড, এই ওয়ার্ডটা একটু মনে রাখবা। মধ্যপর্দার ক্ষেত্রে দেখবা হচ্ছে পেকটিন আর হচ্ছে পেকটিক অ্যাসিড ওয়ার্ডটা বারবার রাখবা। প্রাথমিক প্রাচীর সেলুলোজ নির্মিত, সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। সেকেন্ডারি প্রাচীরের হচ্ছে আবার 3 স্তর বিশিষ্ট। দেখো সেকেন্ডারি প্রাচীরকে হচ্ছে আবার 3টা স্তরে ভাগ করা হয়। সেকেন্ডারি প্রাচীর উদাহরণ হচ্ছে কোথায় কোথায় থাকে? ট্রাকিড আর হচ্ছে ফাইবারের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর থাকে। সেকেন্ডারি প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে লিগনিন। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা হচ্ছে কোষ প্রাচীরের একটা সেকশন, লম্বচ্ছেদ। এটার মধ্যে যদি হচ্ছে আমরা খেয়াল করি, দেখো এখানে মাঝখানে যে চিকন সবুজ অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিডল ল্যামেলা বা হচ্ছে মধ্যপর্দা। ঠিক আছে, তার ডান পাশে যে হচ্ছে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাইমারি ওয়াল বা হচ্ছে প্রাথমিক প্রাচীর, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর। তারপরে দেখো এখানে হচ্ছে মোটা একটা অংশ দেখা যাচ্ছে, এই যে দেখো মোটা, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াল বা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর হচ্ছে আবার তিন স্তর বিশিষ্ট, সেকেন্ডারি 1, সেকেন্ডারি 2, সেকেন্ডারি 3। এবার আমরা, তুমি যদি কোষ প্রাচীরের মানে মধ্যপর্দার কোষ প্রাচীরের হচ্ছে ভৌত গঠন যদি তুমি জানো, তাহলে রাসায়নিক গঠনটা তোমার জন্য হচ্ছে ইজি হয়ে যাবে। রাসায়নিক গঠনের মধ্যে দেখো হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দায় আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম, মধ্যপর্দার জন্য হচ্ছে একটা ওয়ার্ড মনে রাখবা, পেকটিক অ্যাসিড। মধ্যপর্দা প্রচুর পরিমাণে হচ্ছে পেকটিক অ্যাসিড থাকে। তারপরে কিছু পেকটেট লবণ থাকে। পেকটেট লবণের মধ্যে কি কি আছে? ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট। তারপরে প্রোটোপেকটিন আছে। প্রোটোপেকটিন খুব বেশি একটা থাকে না, অল্প থাকে। তবে পেকটিন এই ওয়ার্ডটা মধ্যপর্দার জন্য হচ্ছে মনে রাখবা। এবার হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন থাকে। জাইলোগ্লুকান, এখানে দেখো জাইলেন ওয়ার্ড আছে, জাইলোগ্লুকান প্রাচীর গঠনের ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। সেকেন্ডারি প্রাচীর তোমরা দেখছো, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেকেন্ডারি প্রাচীরটা হচ্ছে কিন্তু অনেক মোটা। তো সেকেন্ডারি প্রাচীর মোটা হওয়ার কারণ হচ্ছে সবচেয়ে বাইরের স্তর, এবং সেকেন্ডারি প্রাচীরের মধ্যে প্রচুর পরিমাণে লিগনিন এবং সুবিরিন থাকে। এখন লিগনিন কি আর সুবিরিন কি? লিগনিন সুবিরিন হচ্ছে ওয়াক্স বা হচ্ছে মোমের মতো একটা পদার্থ। ঠিক আছে, শক্ত পদার্থ। কূপ এলাকা খেয়াল করো, কূপ এলাকাতে শুধু 3টা ওয়ার্ড মনে রাখবা, পিট পেয়ার, পিট মেমব্রেন, প্লাজমোডেসমাটা। এখন পিট পেয়ারটা কি? পেয়ার মানে হচ্ছে জোড়া। পিট পেয়ার দেখো, কূপ এলাকা হচ্ছে সেই এলাকা যে এলাকার কোষ প্রাচীরের যে এলাকায় প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীরটা থাকবে না, শুধু মধ্যপর্দাটা থাকবে। প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকবে না, সেটাকে আমরা বলি হচ্ছে কূপ এলাকা। তো এখন পাশাপাশি 2টা কূপ এলাকা যখন পাশাপাশি থাকে, একসাথে উল্টা দিক করে যখন থাকে মুখোমুখি, তখন এটাকে বলা হয় পিট পেয়ার। দেখো এখানে পিট লেখা আছে, তখন আমরা এটাকে বলি হচ্ছে পিট পেয়ার। আর এই যে পিট পেয়ারের এখানে যে মেমব্রেনটা থাকে, এটাকে আমরা বলি হচ্ছে পিট মেমব্রেন। পিট পেয়ার, পিট মেমব্রেন। আর হচ্ছে দেখো এখানে লেখা আছে প্লাজমোডেসমাটা বা হচ্ছে প্লাজমোডেসমা। প্লাজমোডেসমা মানে হচ্ছে 2টা কূপ এলাকার মাঝখান দিয়ে যখন হচ্ছে সাইটোপ্লাজম চলাচল করে, তখন আমরা এটাকে বলি হচ্ছে প্লাজমোডেসমাটা। দেখো প্যাথওয়ে থ্রু দি সাইটোপ্লাজম, এই প্যাথওয়ে দিয়ে যখন হচ্ছে সাইটোপ্লাজম যাবে, তখন আমরা এটাকে বলি হচ্ছে প্লাজমোডেসমাটা। সূক্ষ্ম গঠন, সূক্ষ্ম গঠনটা একটু ইম্পর্টেন্ট। সূক্ষ্ম গঠনটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই সূক্ষ্ম গঠন থেকে হচ্ছে এইচএসসি পরীক্ষায় এমসিকিউ আসে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2018-19 সেশনে এখান থেকে হচ্ছে একটা এমসিকিউ আসছিল। ঠিক আছে, সরি 18-19 সেশনে। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে সূক্ষ্ম গঠন হচ্ছে বিটা ডি গ্লুকোজ, অনেকগুলি বিটা ডি গ্লুকোজ মিলে সেলুলোজ তৈরি করে। আবার এরকম 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে সেলুলোজ চেইন গঠন করে। 100 সেলুলোজ চেইন মিলে মাইসিলি গঠন করে, ক্রিস্টালাইন মাইসিলি। আবার এরকম 20টা মাইসিলি মিলে হচ্ছে মাইক্রোফাইব্রিল তৈরি করে। আবার এরকম 250টা মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল তৈরি করে। এখানে বানানটা একটু ভুল আছে, এটা এ হবে। হ্যাঁ, তো
250টা মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল তৈরি করে, আবার ম্যাক্রোফাইব্রিল অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে ফাইবার বা তন্তু গঠন করে। এখন আসা হচ্ছে যেটা বলছিলাম ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা হচ্ছে সবসময় মানে সব জায়গাতেই আসে, সেটা হচ্ছে মাইসেলি। মাইসেলিকে কোষ প্রাচীরের গাঠনিক একক বলা হয়, ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2018-19 সেশনে এমসিকিউ আসছিল, নিচের কোনটিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়? অ্যান্সার হবে মাইসেলি। এটা তোমাদের বই হচ্ছে মোটা কালির ওয়ার্ড দিয়ে হচ্ছে লেখা আছে, এই বছর হচ্ছে এটা ঢাকা কলেজেও আসছে। তারপর আসা হচ্ছে কোষ প্রাচীরের কাজ। একটা কোষ প্রাচীরের কাজ আসলে কি হইতে পারে? তোমাদেরকে আমি আগে বলছিলাম কোষ প্রাচীরের প্রধান কাজ হচ্ছে প্রোটেকশন, যেহেতু সে বাইরের দিকে থাকে ওর প্রধান কাজ হচ্ছে প্রোটেকশন। কোষকে হচ্ছে আকৃতি দান করা, আকার আকৃতি দান করা, দৃঢ়তা দান করা। দেখো, আকৃতি দান করা, বাইরের আঘাত থেকে ভিতরে সজীব বস্তুকে রক্ষা করা, প্রয়োজনীয় শক্তি দৃঢ়তা প্রদান করা, পানি খনিজ লবণ শোষণ করা, পরিবহনে সাহায্য করা, এক কোষকে অন্য কোষ থেকে পৃথক রাখা। এটা তোমরা হচ্ছে জানো, তাই না? এগুলো হচ্ছে জাস্ট কয়েকবার রিডিং দিবা, এগুলো রিডিং দিলে হচ্ছে তোমরা পারবা, মুখস্থ করার কিছুই নেই। এবার আসা হচ্ছে প্রোটোপ্লাজম। দেখো প্রোটোপ্লাজমটা হচ্ছে চলতেছে। প্রোটোপ্লাজম নামকরণ করেন বিজ্ঞানী পার্কিন দিয়ে। তো প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা হচ্ছে একটু দেখবা, কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আঠালো, জেলির ন্যায়, অর্ধতরল, কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। ব্যবহার, প্রথম ব্যবহার করা হচ্ছে বিজ্ঞানী পার্কিন দিয়ে। তারপরে বিজ্ঞানী হাক্সলির মতো হচ্ছে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। বিজ্ঞানী হাক্সলি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে চিহ্নিত করেন। এই লাইনটি ইম্পর্টেন্ট। এখন দেখো প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজমের চলন মানে কি আসলে? প্রোটোপ্লাজমের কি হাত পা আছে? সে কিভাবে চলবে? সাগরের ঢেউ, সাগরের পানি আছে, সাগরের পানি কিন্তু চলাচল করে ঢেউয়ের মাধ্যমে, নদীর পানি চলাচল করে ঢেউয়ের মাধ্যমে। ঠিক প্রোটোপ্লাজম হচ্ছে একটা তরল পদার্থ। এই তরল পদার্থ হচ্ছে নিজস্ব হচ্ছে একটা ভাষা আছে, সে নিজের মতো হচ্ছে চলাচল করতে পারে। এই চলাচলকে প্রোটোপ্লাজমের এই ধরনের চলাচলকে বলা হয় আবর্তন বা হচ্ছে সাইক্লোসিস। ঠিক আছে, আবর্তন বা হচ্ছে সাইক্লোসিস। যখনই আবর্তনটা একমুখী আবর্তন হয় তখন হচ্ছে এটার হচ্ছে উদাহরণ হচ্ছে পাতাজাজি। একমুখী আবর্তন দেখা যায় হচ্ছে পাতাজাজির ক্ষেত্রে, আর বহুমুখী আবর্তন দেখা যায় হচ্ছে ট্রারেস কানশিয়ার ক্ষেত্রে। প্লাজমা মেমব্রেন ইম্পর্টেন্ট টপিক তোমাদের সৃজনশীল পরীক্ষার জন্য, মানে হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য প্লাজমা মেমব্রেন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। প্লাজমা মেমব্রেন হচ্ছে কিছু এক্সট্রা নাম আছে, কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেনের বাংলা নাম হচ্ছে কোষ ঝিল্লি, প্লাজমা লেমা, সাইটোমেমব্রেন এবং বায়োমেমব্রেন। ঠিক আছে, দেখো গঠন সম্পর্কিত মডেল সমূহ। প্লাজমা মেমব্রেন নিয়ে অনেকে অনেক গঠনের কথা বলছে, অনেক মডেলের নাম বলছে। এর মধ্যে এখানে হচ্ছে কিছু দেওয়া আছে। ড্যানিয়েল এবং ডেভসন স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচ আসলে মেয়েরা বেশি খায়। তারপরে দেখো হচ্ছে ছেলেদের খাবার, বেনসন মডেল। তারপরে দেখো লিনার্ড সিঙ্গার মডেল, রবার্টসন ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। তারপরে দেখো হচ্ছে সিঙ্গার নিকলসন ফ্লুইড মোজাইক মডেল, তাই না? এই সিঙ্গার এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেলটা হচ্ছে সর্বজন বিদিত এবং সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। ঠিক আছে, দেখো এই যে বিজ্ঞানী, এখানে হচ্ছে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন দুইজনের ছবি দেওয়া আছে। এই দুইজন হচ্ছে সিঙ্গার এবং নিকলসন ফ্লুইড মোজাইক মডেলের জন্য, সাথে হচ্ছে আরেকজন বিজ্ঞানী উইলকিন্স। এই তিনজন ফ্লুইড মোজাইক মডেলের জন্য নোবেল পুরস্কার পান। তো দেখো 1972 সালে হচ্ছে আমাদের দেশ স্বাধীনের ঠিক পরের বছর হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে ওনারা আবিষ্কার করেন বা হচ্ছে প্রবর্তন করেন। আর প্রবর্তক হচ্ছে সিঙ্গার নিকলসন। এখানে শুধু হচ্ছে নামগুলো একটু খেয়াল করো। একটা ফ্লুইড মোজাইক মডেল বা হচ্ছে কোষ ঝিল্লির মধ্যে হচ্ছে আমরা কি কি গঠন দেখতে পাই, মানে হচ্ছে কি কি উপাদান পাই? ফসফোলিপিড বাইলেয়ার, শুধু নামগুলি খেয়াল করে একটু পরে তোমাদেরকে হচ্ছে আমি চিত্র দিয়ে বুঝাচ্ছি। ফসফোলিপিড বাইলেয়ার থাকবে, মেমব্রেন প্রোটিন থাকবে। মেমব্রেন প্রোটিনের মধ্যে হচ্ছে আবার 3 ধরনের প্রোটিন আছে, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন কোনটা? যেটা হচ্ছে মেমব্রেনের ভিতরে থাকবে। কোষ ঝিল্লির ভিতরে যে প্রোটিনটা থাকে এটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। আর কোষ ঝিল্লির বাইরে যে প্রোটিনটা থাকে এটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। আর কোষ ঝিল্লি দুইটা লিপিডের মাঝখানে যে প্রোটিনটা থাকে এটাকে বলা হয় হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন বা হচ্ছে লিপিড কোর প্রোটিন। গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে গ্লাইকোক্যালিক্স বলে। গ্লাইকোপ্রোটিন কি? যখন প্রোটিনের সাথে গ্লুকোজ সংযুক্ত হবে তখন আমরা বলি গ্লাইকোপ্রোটিন, যখন লিপিডের সাথে গ্লুকোজ সংযুক্ত হবে তখন আমরা বলি গ্লাইকোলিপিড। তারপর হচ্ছে কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকে। এইবার দেখো এই চিত্রটার দিকে খেয়াল করো, এখানে দেখো ফসফোলিপিড দেওয়া আছে। এগুলো হচ্ছে যে বেগুনি কালারের যে স্ট্রাকচারগুলো এগুলো হচ্ছে ফসফোলিপিড। হ্যাঁ, কয়টা জায়গা আছে? 2টা জায়গা পাশাপাশি অবস্থান করতেছে মুখোমুখি, এই জন্য বলা হয় 2টা লেয়ার বাইলেয়ার। হ্যাঁ,
বাইলেয়ার মানে হচ্ছে দুইটা লেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার বা হচ্ছে ফসফোলিপিড দুইটা লেয়ার। তারপরে এখানে নীল যে অংশগুলি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রোটিন। তো প্রোটিন হচ্ছে কয়টা দেখতে পাচ্ছ? 3টা প্রোটিন, 3 ধরনের প্রোটিন থাকে। তোমার এখানে হচ্ছে একটু ভুল আছে, এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, কারণ এটা কি পুরো দুইটা মেমব্রেনের ভিতরেই অবস্থান করতেছে, এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আর এখানে যেই প্রোটিনটা কোষঝিলি বাহিরের দিকে সেটাকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন। আর যেটা হচ্ছে দুইটা লিপিডের মাঝখানে অবস্থান করতেছে যে লিপিড প্রোটিন, এটাকে আমরা বলবো হচ্ছে লিপিড সম্পৃক্ত বা হচ্ছে লিপিড কোর প্রোটিন। ঠিক আছে, এখানে যে হলুদ অংশগুলি দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কোলেস্টেরল। আর এখানে লিপিডের মধ্যে খেয়াল করো, লিপিডের হচ্ছে ফসফোলিপিডের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে হেড বা মাথা, আর একটা হচ্ছে লেজ বা হচ্ছে টেল। মাথার হচ্ছে হাইড্রোফিলিক বা হচ্ছে পানি দ্বারা আকর্ষী, পানি দ্বারা আকর্ষী মাথা হেড, আর হাইড্রোফোবিক টেল মানে হচ্ছে পানি দ্বারা বিকর্ষী লেজ। খেয়াল করো আগের চিত্রটা তো হচ্ছে আমরা গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড হচ্ছে বাদ দিয়েছিলাম, মানে হচ্ছে ছিল না। দেখো এটা হচ্ছে একটা গ্লুকোজ চেইন, এটা হচ্ছে একটা গ্লুকোজ চেইন। গ্লুকোজ চেইন যখন হচ্ছে লিপিডের সাথে সংযুক্ত হবে গ্লুকোজ চেইন, তখন আমরা বলি হচ্ছে গ্লাইকোলিপিড। আর গ্লুকোজ চেইন যখন হচ্ছে প্রোটিনের সাথে সংযুক্ত হবে তখন আমরা বলি হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দুইটাকে আমরা একসাথে বলি হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এবার দেখো হচ্ছে এখানে মাইক্রোভিলাই একটা ওয়ার্ড আছে, আর এখানে ফ্যাগোসাইটিক ভেসিকল একটা ওয়ার্ড আছে। মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই মানে কি? মাইক্রোভিলাই মানে হচ্ছে, মাইক্রো মানে হচ্ছে ছোট, ভিলাই মানে হচ্ছে আঙ্গুলের মতো অভিক্ষেপ। ঠিক আছে, মাইক্রো মানে ছোট আর ভিলাই মানে হচ্ছে আঙ্গুলের মতো অভিক্ষেপ। কোষঝিলিতে যখন আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যায় তখন এটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোভিলাই। এবং এটা কোথাকার কোষঝিলিতে পাওয়া যায় মাইক্রোভিলাই? এটা পাওয়া যায় অন্ত্রের এপিথেলিয়াম বা হচ্ছে অন্ত্রের আবরণী কোষের ক্ষেত্রে হচ্ছে আমরা এই মাইক্রোভিলাইটা দেখতে পাই। আর ফ্যাগোসাইটিক ভেসিকল, ফ্যাগোসাইটিক ভেসিকল মানে হচ্ছে, ফ্যাগোসাইটিক মানে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে তো তোমরা বুঝো আসলে গিলে ফেলা, খেয়ে ফেলা, ধ্বংস করে ফেলা বা হচ্ছে গ্রাস করা, ফ্যাগোসাইটোসিস বলে। ভেসিকল মানে হচ্ছে একটা আবরণীর মধ্যে কোনো কিছু যখন আবদ্ধ থাকে, আবরণী দ্বারা কোনো কিছু যখন আবদ্ধ থাকে তখন আমরা এটাকে বলি হচ্ছে ভেসিকল। তাহলে ফ্যাগোসাইটিক ভেসিকল মানে হচ্ছে যখন ফ্যাগোসাইটোসিসের মধ্যে কোন ভেসিকলের মধ্যে মানে ভেসিকল দ্বারা কঠিন পদার্থ যখন আবৃত হবে তখন আমরা এটাকে বলি ফ্যাগোসাইটিক ভেসিকল। আবার এই ভেসিকলের ভিতরে যখন হচ্ছে তরল পদার্থ থাকবে তখন আমরা বলি হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। ক্লিয়ার? এবার হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা আসলে কি? সাইটোপ্লাজমটা আসলে কোষের ভিতরে থাকে। প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি? জাস্ট প্রোটোপ্লাজম থেকে তুমি কোষ ঝিল্লি আর হচ্ছে নিউক্লিয়াসটাকে মাইনাস করে দাও। প্রোটোপ্লাজম থেকে কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াসটাকে যদি হচ্ছে আমরা মাইনাস করে দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, এখন সাইটোপ্লাজমের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে মাতৃকা আর একটা হচ্ছে অঙ্গাণু। এই মাতৃকাটা হচ্ছে একটা তরল পদার্থ, এই মাতৃকার মধ্যেই অঙ্গাণুগুলো হচ্ছে ভেসে থাকে। ঠিক আছে, এরা আরাম করে কোথায়? মাতৃকার মধ্যে। সাইটোপ্লাজমীয় মাতৃকার মধ্যে এই কোষীয় অঙ্গাণুগুলো হচ্ছে আরাম করে বা হচ্ছে ভেসে থাকে। মাতৃকা হচ্ছে অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী, কলোডাল, অনেকটা প্রোটোপ্লাজমের মতোই। আর যে সকল অঙ্গাণুগুলি আছে এইসব সকল অঙ্গাণু হচ্ছে মাতৃকার মধ্যে থাকে। জানতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, কি জানতে হবে আসলে? সাইটোপ্লাজমের পানির পরিমাণ কোষভেদে 65 থেকে 96%। আর অনেক ইম্পর্টেন্ট একটা লাইন দেখো, শ্বসনের প্রথম পর্যায় তথা গ্লাইকোলাইসিস সংগৃহীত হয় সাইটোপ্লাজমে। শ্বসনের প্রথম পর্যায় তথা গ্লাইকোলাইসিস সংগৃহীত হয় সাইটোপ্লাজমে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা লাইন। শ্বসন, সবাত শোষণের কয়টা ধাপ তোমরা বলো তো? সবাত শোষণের হচ্ছে 3টা ধাপ, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর অবাত শোষণের 2টা ধাপ, গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক অ্যাসিডের ইনকমপ্লিট জারণ। তাহলে দেখো, গ্লাইকোলাইসিস সংগৃহীত হয় সবাত শোষণের মানে শ্বসনের প্রথম পর্যায়ে গ্লাইকোলাইসিস সংগৃহীত হবে সাইটোপ্লাজমে। আর বাকি যে 2টা ধাপ, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই 2টা সংগৃহীত হবে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। এবার হচ্ছে জীবের সকল বিপাকীয় কাজের নিয়ন্ত্রক সাইটোপ্লাজম। দেখো এখানে সাইটোপ্লাজম অঙ্গাণু, অনেকগুলো অঙ্গাণু নাম দেওয়া আছে। এই অঙ্গাণু হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। আমরা এইগুলি না পড়ে বরং ঝিল্লিবিহীন অঙ্গাণু পড়বো। দেখো ঝিল্লিবিহীন অঙ্গাণু ছাড়া বাকি যত সব অঙ্গাণু আছে এগুলি সব হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ঠিক আছে, তো ঝিল্লি
দেখো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলি কি কি আছে? প্রথম মামাই সেরা, এই ছন্দটা একটু মনে রাখবা, এই লাইনটা একটু মনে রাখবা। প্রথম মামাই কি সেরা। প্রথমের প্র দিয়ে হচ্ছে প্রোটিওজোম, মা দিয়ে হচ্ছে মাইক্রোটিবিউল, তারপর মা দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, সেই দিয়ে হচ্ছে সেন্ট্রিওল, রা দিয়ে হচ্ছে রাইবোজোম। এর মধ্যে রাইবোজোম এবং সেন্ট্রিওলটা একটু বেশি ইম্পর্টেন্ট। রাইবোজোম সেন্ট্রিওলের কোনো ঝিল্লি বা হচ্ছে আবরণী থাকে না, এরা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু বা পর্দাবিহীন অঙ্গাণু, যেসব অঙ্গাণুর বাইরে কোনো ঝিল্লি থাকে না। রাইবোজোম, সেন্ট্রিওল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল আর হচ্ছে প্রোটিওজোম। দেখো এবার তোমাদের জন্য হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, মজার জিনিস, যে তিনটা হচ্ছে, এই তিনটা টপিক হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং তোমরা এই তিনটা টপিক আসলে বুঝো না। এই তিনটা টপিক যে আসলে কি জিনিস বা হচ্ছে একটার সাথে আরেকটা হচ্ছে গোলমাল পাকায় ফেলো। তোমরা যেন গোলমাল যেন না পাকাও, এই জন্য হচ্ছে তোমাদের জন্য হচ্ছে এই ছকটা করা। খেয়াল করো, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস মানে কি আসলে? লাইসিস মানে কি বলতো? লাইসিস মানে হচ্ছে ভাঙা। কে ভাঙবে? গ্লাইকো ভাঙবে। গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, তাহলে লাইসিস মানে ভাঙা, গ্লুকোজ ভাঙবে। দেখো গ্লুকোজ বা হচ্ছে শর্করা ভাঙবে, গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ বা শর্করা ভাঙবে। আর কোথায় সংগৃহীত হবে এটা? গ্লুকোজ বা হচ্ছে শর্করা কোথায় ভাঙবে? সাইটোপ্লাজমে ভাঙবে, ঠিক আছে? সাইটোপ্লাজমে সংগৃহীত হবে। তারপরে দেখো হচ্ছে গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে কি বলতো? জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া বা হচ্ছে সঞ্চিত হওয়া। গ্লাইকোজেনেসিস, দেখো গ্লাইকোজেনেসিস কে সঞ্চিত হবে? গ্লাইকো সঞ্চিত হবে। দেখো গ্লাইকো বা হচ্ছে গ্লুকোজ বা হচ্ছে শর্করা সঞ্চিত হবে, কি হিসেবে সঞ্চিত হবে? গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হবে। কোথায় সংগৃহীত হবে? সঞ্চিত হবে যকৃৎ বা হচ্ছে লিভার। গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে যকৃতে যখন হচ্ছে সঞ্চিত হয় তখন আমরা এটাকে বলি হচ্ছে গ্লাইকোজেনেসিস। এবার হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসটা কি? নিউ মানে হচ্ছে, দেখো এখানে নিউ মানে হচ্ছে নতুন জিনিস, নিউ NEW মানে হচ্ছে নিউ মানে হচ্ছে নতুন জিনিস, এটা তোমরা জানো। দেখো আগের দুইটা জিনিস গ্লাইকো রিলেটেড ছিল, গ্লুকোজ রিলেটেড ছিল, এখন কিন্তু এখানে গ্লুকোজ নাই, নতুন জিনিস চলে আসছে, অর্থাৎ নন গ্লুকোজ চলে আসছে বা হচ্ছে অশর্করা চলে আসছে। অশর্করা বলতে আমরা কাদেরকে বুঝি? প্রোটিন এবং লিপিডকে বুঝি। যখন প্রোটিন এবং লিপিডকে মডিফাই করে, প্রোটিন এবং লিপিড থেকে অশর্করা থেকে শর্করা উৎপন্ন হয়ে বা গ্লুকোজ উৎপন্ন হয়ে যকৃতে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, তখন আমরা এটাকে বলি হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে? আশা করি তোমাদের এই তিনটা নিয়ে এখন আর কোনো ঝামেলা হবে না বা হচ্ছে প্যাচ লাগবে না। এবার হচ্ছে নেক্সট স্লাইড। তোমরা একটু মনোযোগ দিবা, তোমাদের কিন্তু হচ্ছে পোল পরীক্ষা হবে। এবার দেখো হচ্ছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে 1954 সালে বিজ্ঞানী আলবার্ট ক্লড সর্বপ্রথম যকৃৎ কোষের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করে আরএনএ সমৃদ্ধ 60 থেকে 200 ন্যানোমিটার ব্যয় বিশিষ্ট ক্ষুদ্র কণা পৃথক করেন, যার নাম দেন মাইক্রোজোম, ঠিক আছে? পরবর্তীতে রিচার্ড বি রবার্টস এর নাম দেন হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোম আবিষ্কার করেন হচ্ছে, আবিষ্কৃত হয় 1954 সালে। সালটা দরকার নাই, তোমাদের মুখস্থ করার দরকার নেই, সাল মুখস্থ করার দরকার নেই। আবিষ্কারক হচ্ছে আলবার্ট ক্লড। কোথায় আবিষ্কার করেন? যকৃৎ কোষের সাইটোপ্লাজমে। নামকরণ কি করেন? নামকরণ কে করেন? রবার্ট রিচার্ড বা হচ্ছে রিচার্ড বি রবার্টস। ব্যাস হচ্ছে 60 থেকে 200 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট ক্ষুদ্র কণা পৃথক করেন। এবার হচ্ছে রাসায়নিক গঠন। রাইবোজোমের মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে আরএনএ থাকে। রাইবোজোমের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আরএনএ, ঠিক আছে? প্রধান উপাদান হচ্ছে প্রোটিন এবং আরএনএ, এবং প্রোটিন এবং আরএনএ রাইবোজোমের মধ্যে হচ্ছে 1:1 অনুপাতে থাকে। রাইবোজোমের মধ্যে হচ্ছে যে আরএনএটা থাকে সেটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে? তারপর দেখো রাইবোজোমকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, 70s আর হচ্ছে 80s। তোমাদেরকে কিন্তু হচ্ছে আমি আগে পড়ে আসছি, আদি কোষের ক্ষেত্রে হচ্ছে 70s রাইবোজোম পাওয়া যায়, আর প্রকৃত কোষের ক্ষেত্রে 80s রাইবোজোম পাওয়া যায়, ঠিক আছে? এখন 70s রাইবোজোমের সাব ইউনিট হচ্ছে 23S, 16S, তারপর হচ্ছে 5S, ঠিক আছে? 5S আরএনএ 52 রকমের প্রোটিন পাওয়া যায়। আর 80s রাইবোজোম সাব ইউনিট হচ্ছে 28, 18, 5.8, আর একটা হবে 5, এখানে একটা মিসিং আছে, 5 হচ্ছে মিসিং আছে, এটার ক্ষেত্রে 5 আছে, এটার ক্ষেত্রে 5 আছে, একটা 28, 18, 5.8 এবং আরেকটা হবে হচ্ছে 5 আরএনএ, এবং 80 রকমের প্রোটিন থাকে। এবার দেখো হচ্ছে মনের ভিতর যতন করে, ঠিক আছে? মনের ভিতর হচ্ছে আমাদের কি যতন করে রাখতে হবে? মুক্ত রাইবোজোমের, দেখো মুক্ত রাইবোজোমের কোনো আবরণী নেই, আমি তোমাদেরকে একটু আগে পড়ে আসছি। সেন্ট্রিওল, রাইবোজোম, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর হচ্ছে প্রোটিওজোমের কোনো আবরণী নেই। একাধিক রাইবোজোম মুক্তোর মালার মতো যখন অবস্থান করে তখন এদেরকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। ইকোলাই কোষের, এই লাইনটা ইম্পর্টেন্ট, ইকোলাই কোষের শুষ্কজনের প্রায় 22 ভাগই হচ্ছে রাইবোজোম। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা লাইন।
রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কারণ হচ্ছে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে। এবার দেখো হচ্ছে রাইবোজোমের কাজ কি কি করবে। প্রোটিন সংশ্লেষণ করবে, গ্লুকোজের ফসফোরাইলেশন করবে, স্নেহ জাতীয় পদার্থের বিপাক ঘটাবে। ঠিক আছে, দেখো তোমরা প্রোটিন সংশ্লেষণ কে কে করে এটা নিয়ে হচ্ছে তোমরা একটা ঝামেলা পাকায় ফেলো। আসলে ও প্রোটিন সংশ্লেষণ করে, কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণ করে, তোমরা শুধু হচ্ছে রাইবোজোমই জানো যে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, আর বাকিগুলির নাম তোমরা আসলে তেমন ভাবে জানো না বা হচ্ছে তোমাদের ওইভাবে মনেও থাকে না। ঠিক আছে, তো তোমরা দেখো এখানে রাইবোজোম একটু খেয়াল করো। রাইবোজোমকে তো হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম হচ্ছে মানে প্রোটিন, ওর মূল কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সে কেন অমসৃণ? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে প্রচুর পরিমাণ রাইবোজোমের দানা লাগানো থাকে, এই জন্য হচ্ছে সে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই জন্য সে অমসৃণ। আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। আরএনএ, আমি তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম রাইবোজোমের ভিতরে কি থাকে, আরএনএ থাকে। এই জন্য রাইবোজোমের যে কাজ, আরএনএরও সেম কাজ। আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করবে বা সিনথেসিস করবে। নিউক্লিওলাস প্রোটিন সংশ্লেষণ করে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে হচ্ছে রাইবোজোম কণা থাকে, রাইবোজোম থাকে, এই জন্য হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষণ করে। ক্লোরোপ্লাস্টের ভিতরে হচ্ছে রাইবোজোম থাকে, এই জন্য ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্রয়োজনে প্রোটিন সংশ্লেষণ করতে পারে। এবার আসলে হচ্ছে দেখো রাইবোজোমের কাজ, তোমরা এই ছন্দটা দিয়ে মনে রাখবা। ঠিক আছে, এই একটা লাইন আছে এখানে, এই লাইনটা দিয়ে মনে রাখবা। প্রতিটি সন্তানের গালে স্নেহ, এটা তো তোমরা জানো। প্রতিটি সন্তানকে হচ্ছে আমরা সন্তানদেরকে হচ্ছে আদর করি, বাচ্চাদেরকে আদর করি। প্রতিটি সন্তানের গালে স্নেহ, প্রতিটি দিয়ে মনে রাখবা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। রাইবোজোমের কাজ প্রোটিন সংশ্লেষণ, সন্তানের হচ্ছে সাইটোক্রোম উৎপন্ন করা, গালে গ্লুকোজের ফসফোরাইলেশন, স্নেহ, স্নেহ বা ফ্যাট বিপাক। তাহলে রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ, সাইটোক্রোম উৎপন্ন করা যা কোষে শ্বসনে ইলেকট্রন পরিবহন করে, গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ বা ফ্যাট জাতীয় পদার্থের বিপাক। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো। এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিআরএনএ, আর এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা হচ্ছে এমআরএনএ। প্রোটিন যতক্ষণ না পর্যন্ত রাইবোজোমের ভিতরে টিআরএনএ এবং মেসেঞ্জার আরএনএর হচ্ছে সংযুতি হচ্ছে, একটা আরেকটার সাথে যতক্ষণ না পর্যন্ত লাগতেছে ততক্ষণ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড বা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ হবে না। প্রোটিন কেবল তখনই সংশ্লেষণ হবে যখন মেসেঞ্জার আরএনএর সাথে টিআরএনএর হচ্ছে সংযোগ ঘটবে। ঠিক আছে, টিআরএনএর এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্টিকোডন অংশ। এই অ্যান্টিকোডন অংশের সাথে মেসেঞ্জার আরএনএর কোডন অংশ হচ্ছে যখন জোড়া লাগে তখনই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এবার আসলে হচ্ছে গোলগি বডি। গোলগি বডি অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের রিটেন পরীক্ষার জন্য হচ্ছে। গোলগি বডি অনেক ইম্পর্টেন্ট, মানে হচ্ছে সৃজনশীল পরীক্ষার জন্য এবং এডমিশন টেস্টের জন্য গোলগি বডি অনেক 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 ইম্পর্টেন্ট। ইভেন গোলগি বডি থেকে কিন্তু গত বছরই হচ্ছে এখান থেকে সৃজনশীল হয়েছিল। দেখো গোলগি বডি হচ্ছে 1898 সালে আবিষ্কৃত হয়। এটা ঢাকা কলেজে এবার হচ্ছে এডমিশন টেস্ট, এটা মানে এই ঢাকা কলেজের হচ্ছে টেস্ট পরীক্ষা কিন্তু এটা আসছে। গোলগি বডি গত সালে আবিষ্কৃত হয়। তো সালগুলি আসলে তোমাদের পড়া দরকার নেই, কেমন, তোমরা বাকিগুলো মুখস্থ করবা। গোলগি বডি আবিষ্কার করেন ইটালির বিজ্ঞানী স্নায়ুতত্ত্ববিদ ক্যামেলো গোলগি। প্যাঁচা এবং বিড়ালের স্নায়ুকোষ আবিষ্কার করেন। গোলগি বডির 3টা নাম আছে, ডিকটাইজম, ইডিওজম, লাইপোকন্ড্রিয়া। 2014-15 সেশনে একটা এমসিকিউ আসছিল, নিচের কোনটি গোলগি বডি নয়? ডিকটাইজম, ইডিওজম, লাইপোকন্ড্রিয়া আর ক্যামেলো গোলগি। তাহলে কোনটা অ্যান্সার? ক্যামেলো গোলগি। ক্যামেলো গোলগি কিন্তু গোলগি বডি নয়। উপাধি, গোলগি বডির কিছু এক্সট্রা নাম আছে, যেমন কোষের ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আরেকটা নাম আছে যেটাকে বলা হয় প্যাকিং হাউস বা প্যাকেজিং হাউস। ঠিক আছে, এবার দেখো হচ্ছে গোলগি বডির প্রকার। সিস্টার্নি, গোলগি বডির প্রকার বা হচ্ছে গোলগি বডির গঠন, এটা কিন্তু গত বছর হচ্ছে এইচএসসি পরীক্ষা কিন্তু আসছিল। ঠিক আছে, গোলগি বডির চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো গোলগি বডির চিহ্নিত চিত্র দেখো, এখানে 3টা পার্ট, একটা হচ্ছে সিস্টার্নি বা চ্যাপ্টা থলি, ভেসিকল বা হচ্ছে ছোট গব্বর, ভেকুল বা হচ্ছে বড় গব্বর। সিস্টার্নি, ভেসিকল, ভেকিউল। দেখো এখানে গঠনটার দিকে একটু খেয়াল করো। এটা হচ্ছে একটা গোলগি বডি 2D ডাইমেনশন। এই যে মাঝখানে নালীর মতো অংশগুলি দেখতে পাচ্ছ নলাকার, এগুলো হচ্ছে গোলগি বডি সিস্টার্নি। ঠিক আছে, এই সিস্টার্নি হচ্ছে আবার 3 ধরনের। গোলগি বডি সিস্টার্নি হচ্ছে আবার 3 ধরনের, সিড সিস্টার্নি, ট্রান্সসিস্টার্না আর হচ্ছে মিডিয়াল সিস্টার্না। যখন নিউক্লিয়াসের কাছাকাছি যে সিস্টার্নিগুলি থাকবে এগুলিকে আমরা বলি হচ্ছে সিড সিস্টার্না। মেমব্রেনের কাছাকাছি মানে হচ্ছে কোষঝিল্লির কাছাকাছি যেই সিস্টার্নাটা থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সসিস্টার্না। আর ঠিক মাঝখানে যে সিস্টার্নাগুলি থাকে এগুলিকে বলা হয় হচ্ছে মিডিয়াল সিস্টার্না। আর এখানে দেখো গোলাকার কিছু অংশ দেখতে পাচ্ছ না,
এগুলো হচ্ছে ভেসিকল। তো এই গোলাকার অংশগুলি হচ্ছে যখন অনেক বড় আকারের যখন থাকে তখন আমরা বলি ওইগুলোকে ভ্যাকিউল। তাহলে তিনটা অংশ পাইলাম, কি কি? সিস্টার্নি, ভেসিকল আর হচ্ছে ভ্যাকিউল। ভ্যাকিউলটা এখানে দেখানো হয়নি। এবার হচ্ছে লাইসোজোম, যা হচ্ছে ভোলা যাবে না, ঠিক আছে? নিজেকে তুমি ভুলতে পারবা, কিন্তু হচ্ছে এইগুলি ভোলা যাবে না। কেমন ভোলা যাবে না? হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডি সৃষ্টি হয়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডি সৃষ্টি। আমার সৃষ্টি হয়েছে হচ্ছে আমার বাবা থেকে, আমার মা থেকে। তার মানে হচ্ছে, তাহলে আমি বলতে পারি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যদি গোলজি বডি সৃষ্টি হয়, তার মানে হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলজি বডির পিতা, ঠিক আছে? অর্থাৎ গোলগি বডির সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা সম্পর্ক আছে, এটা মনে রাখো একটু। গোলগি বডির সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা সম্পর্ক আছে, একটু পরে আমরা আলোচনা করব। তারপরে গোলগি বডি আবরণীতে 60% প্রোটিন থাকে এবং 40% কি থাকে? লিপিড থাকে। এবার আসছে গোলগি বডির কাজ, অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট, 3 স্টার। গোলগি বডির কাজের মধ্যে দেখো, এগুলো হচ্ছে আমরা আগে একবার রিডিং দিই, পরে হচ্ছে তোমাদেরকে হচ্ছে কাজগুলি যেন সহজে তোমরা মনে রাখতে পারো, সিস্টেম শিখিয়ে দিব। গোলগি বডির কাজের মধ্যে দেখো এখানে লাইসোজোম ও ভিটামিন তৈরি করা। 1 নম্বর পয়েন্ট, লাইসোজোম তৈরি করা এবং ভিটামিন তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করা, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করা, এনজাইম নির্গমন করা, কোষ প্লেট তৈরি করা, প্রোটিন হেমিসেলুলোজ মাইক্রোফাইব্রিল তৈরি করা, পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহন করা, ঠিক আছে? পলিস্যাকারাইড, প্রোটিন হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল, কোষ প্লেট, এনজাইম, অপ্রোটিন, লাইসোজোম, ভিটামিন। এবার দেখো দেখো এখানে গোলগি বডির কাজ, এ কোন অপপ্রলাপ। গোলগি বডির কাজ এটা মনে রাখবা হচ্ছে এ কোন অপপ্রলাপ। এ দিয়ে হচ্ছে এনজাইম এবং এটিপি। এটিপি গোলগি বডি নিজে তৈরি করে না, এটিপি গোলগি বডি মাইটোকন্ড্রিয়াকে দিয়ে তৈরি করা। অর্থাৎ গোলগি বডি যখন প্রয়োজন হয়, সে মাইটোকন্ড্রিয়াকে বলে আমার জন্য এটিপি তৈরি করো, তখন এই মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে। তাহলে হচ্ছে গোলগি বডি পরোক্ষভাবে এটিপি তৈরি করতেছে এবং প্রত্যক্ষভাবে এনজাইম ধারণ, মানে এনজাইম তৈরি করতেছে। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করে, পলিস্যাকারাইড জাতীয় পদার্থ সংশ্লেষণ করে এবং লাইসোজোম তৈরি করে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, মেডিকেল 2010-11 সালে সেশনে আসছিল যে নিচের কোনটি লাইসোজোম তৈরি করে। অ্যান্সার হবে গোলগি বডি। আর অপ্রোটিন বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে? গোলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, গোলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এবার দেখো হচ্ছে লাইসোজোম। আচ্ছা, লাইসোজোম পড়ার আগে আমি তোমাদের হচ্ছে একটা পোল, মানে পোল দিব, তোমরা হচ্ছে পোলের মধ্যে অ্যান্সার দিবা, ঠিক আছে? আমি তোমাদের জন্য হচ্ছে একটা পোলের ব্যবস্থা করছি, তোমরা পোলের মধ্যে হচ্ছে অ্যান্সার দিবা, কেমন? তোমরা 2 মিনিটের মধ্যে হচ্ছে পরীক্ষাটা শেষ করবা, 2 মিনিটের মধ্যে হচ্ছে এই পোলের পরীক্ষাটা শেষ করবা। স্যার, সাউন্ড নাই স্যার। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। পোল চলে পোল। হ্যাঁ হ্যাঁ পোল চলতেছে। পোল চলে না? হ্যাঁ হ্যাঁ পোল ওকে। চলতেছে। Okay.
টাইম আপ, টাইম আপ, তোমাদের হচ্ছে সময় শেষ, ঠিক আছে। খেয়াল করো, প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা ছিল হচ্ছে নিচের কোনটি আদি কোষের বৈশিষ্ট্য নয়। নিচের কোনটি আদি কোষের বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে হচ্ছে মাইটোসিস ঘটে, ঠিক আছে। আদি কোষের ক্ষেত্রে কি হচ্ছে মাইটোসিস ঘটে? ঘটে না। আদি কোষের ক্ষেত্রে কি ঘটে? অ্যামাইটোসিস ঘটে, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে নিচের কোনটি কোষ ঝিল্লির গাঠনিক উপাদান নয়? অ্যামাইনো অ্যাসিড। উত্তর অ্যামাইনো অ্যাসিড। কোষ ঝিল্লির গাঠনিক উপাদান কি অ্যামাইনো অ্যাসিড আছে? কোষ ঝিল্লির গাঠনিক ফসফোলিপিড আছে, মেমব্রেন প্রোটিন আছে, এবং সর্বশেষে ছিল কোলেস্টেরল। তাহলে কোষ ঝিল্লির গাঠনিক উপাদানের মধ্যে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নাই। অ্যান্সার সি। শ্বসনের প্রথম পর্যায়ে তথা গ্লাইকোলাইসিস সংগৃহীত হয় কোথায়? সাইটোপ্লাজমে। তোমাদেরকে বারবার বলছি আমি, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখার জন্য, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যে অনেকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া অ্যান্সার দিছো, আমি তোমাদেরকে কিন্তু বলছি যে মাইটোকন্ড্রিয়া না, শ্বসনের প্রথম পর্যায়ে তথা গ্লাইকোলাইসিস সংগৃহীত হয় সাইটোপ্লাজমে, আর ক্রেবস চক্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সংগৃহীত হয় মাইটোকন্ড্রিয়া। এবার আসা হচ্ছে নিচের কোনটি রাইবোজোমের কাজ নয়? এটা হচ্ছে ফ্যাট সংশ্লেষণ, ঠিক আছে। রাইবোজোমের কাজ হচ্ছে স্নেহ বিপাক, ক্লিয়ার। কিন্তু স্নেহ বা ফ্যাট কি করবে না? সংশ্লেষণ করবে না। স্নেহ বা ফ্যাট সংশ্লেষণ করা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখানে যারা হচ্ছে অ্যান্সার দিচ্ছে ফ্যাট সংশ্লেষণ, তাদেরটাই কারেক্ট। তারপর দেখো গোলগি বডি সম্পর্কে নিচের কোনটি সঠিক? লাইসোজোম তৈরি করে। হ্যাঁ, এটা মেডিকেল 2010-11 সেশন আসছিল, ঠিক আছে। লাইসোজোম তৈরি করে। থ্যাংক ইউ। এবার হচ্ছে দেখো আমরা লাইসোজোম নিয়ে কথা বলবো। লাইসোজোম নিয়ে আলোচনা করব। লাইসোজোম হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। আচ্ছা, লাইসোজোমের মধ্যে দেখো হচ্ছে লাইসোজোম আবিষ্কার করেন বা হচ্ছে নামকরণ করেন ক্রিশ্চিয়ান দাদুভাই। হ্যাঁ, দাদুভাই হচ্ছে লাইসোজোম আবিষ্কার করেন, দাদুভে। উৎপত্তি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, আর প্যাকেজ হচ্ছে লাইসোজোমের উৎপন্ন, লাইসোজোমকে হচ্ছে প্যাকেজিং করে রাখা হচ্ছে, প্যাকেজিং এর কাজটা হচ্ছে গোলগি বডি, ক্লিয়ার। এবার দেখো হচ্ছে লাইসোজোমের ভৌত গঠন। লাইসোজোমের ভৌত গঠনের মধ্যে দেখো হচ্ছে লাইসোজোম স্টেবিলাইজার এবং লাইসোজোম লেবিলাইজার। স্টেবিলাইজার ওয়ার্ডটা আসছে হচ্ছে স্টেবল থেকে। যখন লাইসোজোম স্টেবল থাকে মানে হচ্ছে স্থির থাকে, অর্থাৎ লাইসোজোমের ভিতরে কি থাকে? লাইসোজোমের ভিতরে বিভিন্ন ধরনের হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, 40 থেকে 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম। এই এনজাইমগুলির কাজ হচ্ছে লাইসোজোমের যে পর্দা এটাকে হচ্ছে বিদীর্ণ করা। যখন বিদীর্ণ করতে পারে না তখন আমরা এটাকে বলি হচ্ছে লাইসোজোম স্টেবিলাইজার। আর লাইসোজোমের ঝিল্লিটাকে যখন হচ্ছে বিদীর্ণ করে লাইসোজোমের এনজাইমগুলি বের হয়ে আসে, মানে হাইড্রোলাইটিক এনজাইমগুলি যখন বের হয়ে আসে তখন আমরা বলি হচ্ছে লাইসোজোম লেবিলাইজার। অর্থাৎ বের হয়ে নিজের কোষকে যখন হচ্ছে নিজেই ধ্বংস করে ফেলে তখন এটাকে বলি হচ্ছে লাইসোজোম লেবিলাইজার বা হচ্ছে অটোলাইসিস। দেখো, যা ভোলা যাবে না, ঠিক আছে। এখানে হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখো এখানে লাইসোজোমের কাজ কি বলতো তোমরা? লাইসোজোমের প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা বা ধ্বংস করা, ঠিক আছে। যাকে পাবে তাকে হচ্ছে খেয়ে ফেলবে, ধ্বংস করে ফেলবে। এটা হচ্ছে লাইসোজোমের প্রধান কাজ, ফ্যাগোসাইটোসিস করবে। তো লাইসোজোম আরবিসিতে থাকে না। কেন থাকে না? আরবিসির কাজ কি ফ্যাগোসাইটোসিস? না। আরবিসির কাজ কি? আরবিসির কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা, তাই না? তাহলে আরবিসিতে কেন লাইসোজোম থাকবে? থাকবে না। প্রাণীদের শ্বেত রক্তকণিকা প্রচুর পরিমাণে কি থাকে? লাইসোজোম থাকে। কারণ শ্বেত রক্তকণিকার কাজ এবং লাইসোজোমের কাজ একই রকম। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে বা ডব্লিউবিসির কাজ হচ্ছে কি? ফ্যাগোসাইটোসিস করা। আর লাইসোজোমের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। এই জন্য শ্বেত রক্তকণিকায় প্রচুর পরিমাণে লাইসোজোম থাকে। অলিউজোম একস্তর বিশিষ্ট। অলিউজোম হচ্ছে যখন লাইসোজোমের ভিতরে যখন হচ্ছে অয়েল থাকে বা হচ্ছে লিপিড থাকে তখন আমরা এটাকে বলি অলিউজোম। লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড বলে, কারণ হচ্ছে যে নিজের কোষকে নিজে ধ্বংস করে ফেলে। এই জন্য লাইসোজোমকে বলা হচ্ছে আত্মঘাতী থলিকা বা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড। এখানে দেখো লাইসোজোমের কাজ দেওয়া আছে। লাইসোজোমের কাজকে তোমরা হচ্ছে একটা সিস্টেম মনে রাখতে পারো, কে পাবা, কে পি এ বি এ, পি এ বি এ। কে দিয়ে হচ্ছে ক্যারাটিন, লাইসোজোম ক্যারাটিন তৈরিতে সাহায্য করে। কে পাবা, পি দিয়ে হচ্ছে ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। এ দিয়ে হচ্ছে অটোফেগি, ঠিক আছে, অটোফেগি। তারপর হচ্ছে মানে অন্তঃকোষীয় পরিপাক, অটোফেগি হিসেবে কাজ করে। তারপর হচ্ছে বি দিয়ে হচ্ছে বিগলনকারী। তারপরে এই দিয়ে হচ্ছে অটোলাইসিস। কে পাবা, হ্যাঁ, ইংলিশে কে পাবা ফ্যাগোসাইটোসিস ঘটায়, অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে বা হচ্ছে এই অটোফেগি হিসেবে কাজ করে, স্বগ্রাস বা হচ্ছে অটোলাইসিস হিসেবে কাজ করে। ক্লিয়ার?
এবার আসা হচ্ছে এই যে দেখো লাইসোজোমের বিস্তৃতি। লাইসোজোম কোথায় কোথায় লাইসোজোমকে পাওয়া যায়, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। কোথায় কোথায় হচ্ছে আমরা লাইসোজোমকে পাবো? লাইসোজোমকে পাবো হচ্ছে তোমরা যারা হচ্ছে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি বা হচ্ছে অ্যাভেঞ্জার্স সিরিজের যে কোনো একটা মুভি দেখছো অথবা থর মুভি দেখছো, ওইখানে দেখবা একটা চরিত্র আছে লকি, ঠিক আছে? লকি সে নিজেকে হচ্ছে গড অফ অ্যাসগার্ডিয়ান হিসেবে দাবি করে। তো লকি দিয়ে মনে রাখবা হচ্ছে লাইসোজোমের বিস্তৃতি, ঠিক আছে? লকির কাজ কিন্তু ধ্বংসাত্মক, বহুরূপী। এখানে দেখো লকি দিয়ে হচ্ছে এল দিয়ে হচ্ছে লিভার, ঠিক আছে? ডব্লিউ দিয়ে হচ্ছে ডব্লিউবিসি। ডব্লিউবিসি তো মানে শ্বেতরক্তকণিকা, এখানে প্রচুর পরিমাণে লাইসোজোম থাকবে। লিভারে লাইসোজোম থাকে। কে দিয়ে হচ্ছে কিডনি, কিডনিতে লাইসোজোম থাকে, কারণ কিডনির কাজ হচ্ছে আমাদের বডির খারাপ খারাপ জিনিসগুলোকে হচ্ছে বের করে দেওয়া। লিভারের কাজ হচ্ছে আমাদের বডিকে পিউরিফাইং। আই দিয়ে হচ্ছে ইন্টেস্টাইন, হ্যাঁ, বা হচ্ছে অন্ত্র। অন্ত্রের আবরণী কোষে প্রচুর পরিমাণ হচ্ছে গবলেট সেল এবং মাইক্রোভিলাই থাকে। এই জন্য অন্ত্রে প্রচুর পরিমাণে কি থাকে? লাইসোজোম থাকে। তাহলে লাইসোজোমের বিস্তৃতি হচ্ছে লকি। এবার দেখুন নাইস টু নো, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। এটা বোঝানোর আগে আমি হচ্ছে আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমাদেরকে পড়াইনি। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কৃত 1945 সালে, এটা দরকার নেই। আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী পোর্টার এবং তার সঙ্গীরা। বিজ্ঞানী পোর্টার এবং তার সঙ্গীরা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আবিষ্কার করেন। এবং কোথায় আবিষ্কার করেন? যকৃৎ কোষে। রাইবোজোম কোন কোষে আবিষ্কৃত হয়েছিল বলতো? যকৃৎ কোষে। কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে যকৃৎ কোষে আবিষ্কৃত হয়েছে। উৎপত্তি হচ্ছে সাইটোপ্লাজমের ঝিল্লি বা হচ্ছে কোষ ঝিল্লি। সাইটোপ্লাজমের ঝিল্লি বা হচ্ছে কোষ ঝিল্লিতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কৃত হয়। দেখো ভৌত গঠন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠন অনেকটা হচ্ছে গোলগি বডি ভৌত গঠনের মতোই। গোলগি বডিতে আমরা পড়ছিলাম সিস্টার্নি, ভেসিকল এবং ভেকুল। এখানে ভেকুলের পরিবর্তে টিউবুল লিখা, ঠিক আছে? তো এটা সিভিট দিয়ে মনে রাখবা, সিস্টার্নি, ভেসিকল, টিউবুল। সি দিয়ে সিস্টার্নি, ভি দিয়ে ভেসিকল, ট দিয়ে টিউবুল। সিস্টার্নি, ভেসিকল, টিউবুল। প্রকার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই প্রকার, মসৃণ এবং অমসৃণ। এটা তোমরা সবাই জানো। যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের দানা লেগে থাকবে তখন আমরা বলি হচ্ছে অমসৃণ, আর যখন না থাকে তখন আমরা বলি মসৃণ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, এখানে ইম্পর্টেন্ট কাজগুলো হচ্ছে দেওয়া আছে। দেখো কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে? প্রোটিন সংশ্লেষণ করবে। কেন? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের দানা লেগে থাকে। আমি তোমাদেরকে হচ্ছে পড়াইছিলাম যে নিচের কোনটি কোনটি হচ্ছে মানে প্রোটিন সংশ্লেষণ কারা কারা করে, সেখানে আমি কিন্তু লিখে দিয়েছিলাম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে লিপিড বা হচ্ছে ফ্যাট সংশ্লেষণ করে, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড সংশ্লেষণ করে। কোষ প্রাচীরের জন্য, অনেকের মতো কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে গোলগি বডির একটা সম্পর্ক আছে। আমি তোমাদেরকে বলছিলাম মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি হয়? গোলগি বডির সৃষ্টি হয়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডির সৃষ্টি হয়। এখন দেখো একদিন তোমাদেরকে একটা গল্প বলি। একদিন এই গোলগি বডি, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা মিটিং এ বসছিল। তো মিটিং এ বসে তিনজন বলল যে হচ্ছে এক রাজ্যে একজন রাজা থাকতে পারে না, তিনটা রাজ্যে তিনজন রাজা থাকতে হবে। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলল আমি হচ্ছে প্রোটিনকে নিব, কারণ আমি হচ্ছে অমসৃণ, আমার গায়ে হচ্ছে রাইবোজোম আছে, এই জন্য আমি প্রোটিনের রাজ্য শাসন করব। ঠিক আছে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণ শুরু করলো। গোলগি বডি বলল আমি হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আমাকে শর্করার রাজ্যটা দিয়ে দাও। তো গোলগি বডি তারপর কি করলো? কার্বোহাইড্রেট বা হচ্ছে শর্করা সংশ্লেষণ শুরু করলো। এই দুইটা ছাড়া আমাদের খাবারের আর বাকি রইল কি? লিপিড। তো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উত্তরাধিকার সূত্রে হচ্ছে কি পেলো? লিপিডের রাজ্য পেলো বা ফ্যাটের রাজ্য। তখন মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই লিপিড বা ফ্যাট সংশ্লেষণ শুরু করলো। বুঝতে পারছো? দেখো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সবচাইতে ইম্পর্টেন্ট টপিক তোমাদের এই চ্যাপ্টারের। সবচাইতে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখানে খেয়াল করো, মাইটোকন্ড্রিয়া হচ্ছে আবিষ্কার করেন বিজ্ঞানী কোরিকার, নামকরণ করেন কার্ল ব্যান্ডা। ঠিক আছে? আরো দুজন বিজ্ঞানী নাম আছে এখানে, একটু পরে তোমাদেরকে দেখাবো। মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয় সাইটোপ্লাজমে, কারণ মাইটোকন্ড্রিয়া থাকে আসলে সাইটোপ্লাজমে, তো সাইটোপ্লাজমে আবিষ্কৃত হবে। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কোষবিধে হচ্ছে বিভিন্ন হতে পারে, তবে সাধারণত 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে একটা কোষে, অ্যাভারেজ। ভৌত গঠন, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন আসলে কি? আবরণী, প্রকোষ্ঠ,
ক্রিস্টি বা প্রবর্ধক, অক্সিজম, এটিপি সিনথেসিস, ইটিসি। ইটিসি মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। খেয়াল করো এখানে বৃত্তাকার ডিএনএর কথা বলছে, ঠিক আছে? বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়ার গায়ে হচ্ছে রাইবোজোম থাকে, ঠিক আছে? এর মাইটোকন্ড্রিয়ার ভিতরে রাইবোজোম থাকার কারণে মাইটোকন্ড্রিয়া কি করে? প্রোটিন সংশ্লেষণ করে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এইখানে গঠনটা যদি একটু তাকাও, দেখো এখানে মেমব্রেন কয়টা? দুইটা মেমব্রেন, বাইরে একটা মেমব্রেন, ভিতরে একটা মেমব্রেন। তো বাইরের মেমব্রেনের জন্য এখানে বাইরে একটা প্রকোষ্ঠ, ভিতরের মেমব্রেনের জন্য ভিতরে একটা প্রকোষ্ঠ, ঠিক আছে? তো দুইটা প্রকোষ্ঠ। দেখো ভিতরের মেমব্রেনটা ভিতরের দিকে যে ভাঁজ খেয়ে গেছে, আবার এখানে ভাঁজ খেয়ে গেছে, এখানে ভাঁজ খেয়ে গেছে, আবার এখানে ভাঁজ খেয়ে গেছে। এই ভাঁজ খাওয়া ভিতরের মেমব্রেনটা যখন ভিতরের দিকে ভাঁজ খেয়ে যায় তখন আমরা এটাকে বলি হচ্ছে ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে এই অক্সিজমের দানা লাগানো থাকে বা হচ্ছে বিভিন্ন ধরনের অক্সিজম লাগানো থাকে। এই যে এগুলি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অক্সিজম, এই ক্রিস্টির গায়ে লাগানো আছে। তারপরে এখানে দেখো একটা ডিএনএ এর মতো একটা অংশ দেখা যাচ্ছে, এটা আসলে বৃত্তাকার হবে, এখানে সর্পিলাকার দেখাইছে, এটা আসলে বৃত্তাকার হবে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, বৃত্তাকার ডিএনএ থাকে। তারপর হচ্ছে ভিতরে যে তরল পদার্থ থাকবে এই তরল পদার্থকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? তারপরে এখানে দেখো রাইবোজোম দেখাইছে, রাইবোজোম থাকবে। এই রাইবোজোমের কারণে কি করে? মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষণ করে। এবার আসা হচ্ছে কখনো যাবে না ভোলা, নিজেকে তুমি ভুলতে পারো কিন্তু মাইটোকন্ড্রিয়াকে যাবে না ভোলা, ঠিক আছে? আচ্ছা, এবার কোষের পাওয়ার হাউস বা হচ্ছে শক্তিঘর, ঠিক আছে? দেখো কোষের পাওয়ার হাউস বা হচ্ছে শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। তারপর হচ্ছে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি বলা হয়। তারপর কোষের আয়তনের হচ্ছে 20 ভাগ হলো মাইটোকন্ড্রিয়া, আর যকৃত কোষ হচ্ছে 100 বা ততোধিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু অ্যামিবা হচ্ছে 400 বেশি থাকে। তো এখান থেকে আসলে মেইন ইম্পর্টেন্ট যে টপিক এটা হচ্ছে 1 এবং 2। কোষের মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, এবং ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। আর গ্লাইকোলাইসিস কোথায় সংগঠিত হয়? সাইটোপ্লাজমে। ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয়, মনে থাকবে? এবার দেখো হচ্ছে কাজ, মাইটোকন্ড্রিয়ার কাজ অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। শুধু এই নামগুলো আমি তোমাদের হচ্ছে একটা শর্ট ফর্ম দেখা দিচ্ছি, তবে হচ্ছে এইগুলো খেয়াল করো। শক্তি উৎপাদন এবং নিয়ন্ত্রণ করে, শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম ধারণ করে, শ্বসনের বিভিন্ন পর্যায়ে, যেমন হচ্ছে যে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম শ্বসনের বিভিন্ন পর্যায়কে সম্পন্ন করে বা হচ্ছে নিয়ন্ত্রণ করে, নিজস্ব ডিএনএ এবং আরএনএ উৎপন্ন করা, ঠিক আছে? এখন খেয়াল করো, আমি তোমাদেরকে বলছিলাম যে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক হচ্ছে, মানে মাইটোকন্ড্রিয়া নিয়ে 4 জন হচ্ছে কাজ করেন। আবিষ্কার করেন কলিকার, প্রত্যক্ষ করেন ওয়াল্টার ফ্লেমিং, নামকরণ করেন ব্যান্ডা, বায়োপ্লাস নামকরণ করেন অল্টম্যান। দেখো এখানে আপন বাই কবা, আপন বাই কবা, যখন হচ্ছে একটা মেয়েকে কোনো ছেলে ডিস্টার্ব করে তখন ছেলেটা মেয়েটাকে কি বলে? ভাইয়া ডাকে, যেন ছেলেটা ডিস্টার্ব না করে, ঠিক আছে? তো তুমি যদি আরো একটু সুন্দর করে বলো যে হচ্ছে আপন ভাই, তখন ছেলেটা হচ্ছে আর ডিস্টার্বই করবে না। তো আ দিয়ে হচ্ছে কলিকার, পজ দিয়ে হচ্ছে প্রত্যক্ষ করেন ওয়াল্টার ফ্লেমিং, প্রত্যক্ষ করেন ওয়াল্টার ফ্লেমিং, আপন বাই কবা, আবিষ্কার করেন কলিকার, প্রত্যক্ষ করেন ওয়াল্টার ফ্লেমিং, নামকরণ করেন ব্যান্ডা, বায়োপ্লাস্ট, বাই দিয়ে হচ্ছে বায়োপ্লাস্ট, নামকরণ করেন অল্টম্যান, আপন বাই কবা, ঠিক আছে? এবার আসলে মাইটোকন্ড্রিয়ার কাজ অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার অনেকগুলি কাজ আছে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার অনেকগুলি কাজের মধ্যে দেখো এখানে ডেলস, ডেলস দিয়ে মাইটোকন্ড্রিয়ার কাজটাকে মনে রাখবা। ডেলস হচ্ছে ডি দিয়ে হচ্ছে ডিএনএ এবং আরএনএ, একটু আগে তোমরা পড়ছো, নিজস্ব ডিএনএ এবং আরএনএ তৈরি করতে পারে। ই দিয়ে হচ্ছে এনজাইম এবং কোএনজাইম সংশ্লেষণ করে। এই দিয়ে হচ্ছে এটিপি, এই দিয়ে হচ্ছে এটিপি, মাইটোকন্ড্রিয়ার হচ্ছে প্রধান যে উপাদান এটা হচ্ছে এটিপি, এটিপির মাধ্যমে হচ্ছে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, ঠিক আছে? খেয়াল করো অ্যাপোপ্টোসিস মানে কি? অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস দুইটা ওয়ার্ড আছে, তোমাদের বইয়ে পাবা। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, যেই কোষের মৃত্যুটা হচ্ছে আমার জন্য দরকার বা নরমাল, কোন কোষের মৃত্যু যখন হচ্ছে নরমাল হয় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর অ্যাবনরমালি যখন কোন কোষের মৃত্যু হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে নেক্রোসিস। যেমন ধরো আমরা যখন মায়ের পেটে থাকি তখন আমাদের এই আঙ্গুলগুলি একটা আরেকটার সাথে এইভাবে লাগানো থাকে, মাঝখানে কিছু কোষ থাকে, কোষ দিয়ে আঙ্গুলগুলি লাগানো থাকে। তোমরা সবাই হাঁসের পা দেখছো না? হাঁসের পা কিন্তু একটা আঙ্গুল প্রত্যেকটা আঙ্গুলের সাথে লাগানো থাকে, ঠিক আছে? এই যে আমাদের ঠিক জন্মের ঠিক আগে আমাদের আঙ্গুলের মাঝখানে যে কোষগুলি আছে এগুলি সব হচ্ছে নষ্ট হয়ে যায় বা হচ্ছে এই ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যাওয়ার পর আমাদের হাত হচ্ছে আমরা আঙ্গুলগুলি আলাদা করে ফেলতে পারি। এখন তো এই যে কোষগুলি মারা গেল যেটা আমার জন্য দরকার, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর ধরো হচ্ছে একজন মানুষ প্রতিদিন সিগারেট খায়, তাহলে তার শ্বাসনালীর
এবং ফুসফুসের কোষগুলো হচ্ছে কি হয়ে যায়, মারা যায়, নষ্ট হয়ে যায়, একটা সময় তার ক্যান্সার হয়। এই যে সে নিজের কোষকে নিজে মেরে ফেললো স্মোকিং এর মাধ্যমে, এটাকে বলা হয় নেক্রোসিস। তাহলে অ্যাপোপ্টোসিস কি? কোষের স্বাভাবিক মৃত্যু বা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। ঠিক আছে, এবার দেখো হচ্ছে লিপিড বা হচ্ছে স্নেহ পরিপাক। মাইটোকন্ড্রিয়া লিপিড স্নেহ পরিপাক করে এবং রাইবোজোমের জন্য মাইটোকন্ড্রিয়াল রাইবোজোমের দ্বারা হচ্ছে প্রোটিনও কিন্তু সংশ্লেষণ করে। এস দিয়ে হচ্ছে শ্বসনের বিভিন্ন স্টেপস। ঠিক আছে, ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে হচ্ছে কি করে, এই মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে। এবার আসা হচ্ছে খেয়াল করো, তোমাদের জন্য হচ্ছে বোটানির মধ্যে হচ্ছে আমি ফিজিক্স নিয়ে আসছি। দেখো, এন্ডোসিম্বায়ন্ট। এন্ডোসিম্বায়ন্ট মানে হচ্ছে, তোমরা যারা হচ্ছে ভ্যানম মুভি দেখছো, ভ্যানম মুভি দেখছো অনেকে, ভ্যানম মুভিতে, ভ্যানম মুভিতে হচ্ছে যারা দেখছো ভ্যানম মুভি, উই আর ভ্যানম, তো এখানে টম হার্ডির সাথে হচ্ছে ভ্যানমের একটা রিলেশন ছিল। কি রিলেশন ছিল? ভ্যানম টম হার্ডি কি বলছিল? জাস্ট কোঅপারেট এন্ড সার্ভাইভ, মানে হচ্ছে একজন আরেকজনকে কোঅপারেট করবে এবং বেঁচে থাকবে। তো টম হার্ডির বেঁচে থাকার জন্য ভ্যানমকে দরকার ছিল, এবং ভ্যানমের সার্ভাইভ করার জন্য হচ্ছে টম হার্ডি মানে হচ্ছে একটা পোষক দেহ দরকার ছিল। তো এটা কি, কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছিল? সিম্বায়োসিসের মাধ্যমে। ঠিক আছে, তোমরা তো ভ্যানম মুভি যদি দেখো, দেখবা হচ্ছে এখানে সিম্বায়োসিস ওয়ার্ডটা ছিল। এখানে সেম সিমব্যান্ড, এন্ডোসিমব্যান্ড। কোষ এন্ডো বলছে কোষের ভিতরে হয়, এবং সিমব্যান্ড মানে হচ্ছে যখন একটা জিনিস আরেকটা জিনিসকে সাহায্য করে, তখন এটাকে বলে সিমব্যান্ড। এন্ডোসিমব্যান্ড মানে হচ্ছে এটা ইউক্যারিওটিক কোষে হয় এবং এন্ডোফ্যাগোসাইটোসিস হয়। এবং এখানে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, ক্লোরোপ্লাস্টকে সাহায্য করে, ক্লোরোপ্লাস্ট খাবার উৎপাদন করে, মাইটোকন্ড্রিয়াকে সাহায্য করে। এটা মনে রাখবা শর্টকাট, ইকুইভ্যালেন্স স্কয়ার। ই মানে হচ্ছে ইউক্যারিওটিক কোষ, এন্ডোফ্যাগোসাইটোসিস। এম দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সি দিয়ে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। মনে থাকবে সবার, আশা করি মনে থাকবে। এবার আসা হচ্ছে দেখো, এবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, প্লাস্টিক। ঠিক আছে, এখন আমরা প্লাস্টিক নিয়ে আলোচনা করব। প্লাস্টিকের মধ্যে দেখো হচ্ছে বিজ্ঞানী শিম্পার। হ্যাঁ, বিজ্ঞানী শিম্পার কি করেন? 1883 সালে প্লাস্টিক আবিষ্কার করেন। স্থান হচ্ছে উদ্ভিদ কোষে। এখন প্লাস্টিক হচ্ছে আবার 3 ধরনের। কি কি? লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে যে প্লাস্টিকের কোনো কালার নাই। ঠিক আছে, কালারবিহীন বা রংবিহীন যে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক, সেটাকে আমরা বলি হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের কাজ কি? লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাবার সঞ্চয় করা, বা মানে খাবার সঞ্চয় করে রাখা। ঠিক আছে, তো খাবার হচ্ছে আমাদের খাবার কি কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। ঠিক আছে, এবার হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে, তোমরা গুগল ক্রোম দেখছো না সবাই? গুগল ক্রোমের মধ্যে অনেকগুলি রং দেওয়া, তাই না? ক্রোমোপ্লাস্ট হচ্ছে যখন কোনো প্লাস্টিকের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণ রং থাকে, মানে কালারফুল কোনো প্লাস্টিককে আমরা বলবো হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এক্সেপ্ট গ্রিন। গ্রিন ছাড়া বাকি সকল কালারকে আমরা বলবো হচ্ছে ক্রোমোপ্লাস্টের উদাহরণ। ক্লোরোপ্লাস্ট হচ্ছে যখন হচ্ছে সবুজ হবে, যে প্লাস্টিক হচ্ছে সবুজ, এটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। এবার দেখো লিউকোপ্লাস্ট, আমি তোমাদেরকে বলছিলাম কালারবিহীন, বর্ণহীন। অবস্থান কোথায়? যেখানে সূর্যালোক পৌঁছাবে না, যেমন মূল, ভূনিম্নস্থ কাণ্ড, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। প্রকারভেদ, অ্যামাইলোপ্লাস্ট, স্টার্চ বা শ্বেতসার জাতীয় পদার্থ, খাদ্য সঞ্চয় করা। তারপর হচ্ছে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে কি? এই খাবার সঞ্চয় করে রাখা। তো লিউকোপ্লাস্ট হচ্ছে আবার 3 ধরনের, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট আর হচ্ছে এলিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টের কাজ হচ্ছে শ্বেতসার বা হচ্ছে স্টার্চ জাতীয় খাবার সঞ্চয় করে রাখা। ইলায়োপ্লাস্টের কাজ হচ্ছে চর্বি। এলিউরোপ্লাস্টের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এটা কিন্তু মেডিকেল 2016-17 সেশনে আসছিল। নিচের কোনটি প্রোটিন সংশ্লেষণ করে? এটা অ্যান্সার হবে হচ্ছে এলিউরোপ্লাস্ট, প্রোটিন সংশ্লেষণ করে। ইলায়োপ্লাস্ট চর্বি সংশ্লেষণ করে। অ্যামাইলোপ্লাস্ট স্টার্চ বা শ্বেতসার সংশ্লেষণ করে বা সঞ্চয় করে। ক্লোরোপ্লাস্টকে কি কি বলা হয়? দেখো, কোষের রান্নাঘর বলা হয়, শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়, শক্তি রূপান্তর অঙ্গাণু বলা হয়। তোমরা একটা জায়গায় ভুল করো, তোমাদের পরীক্ষা আসা হচ্ছে নিচের কোনটি শক্তি রূপান্তর অঙ্গাণু। এটা কিন্তু হচ্ছে এইচএসসি পরীক্ষা একবার আসছিল। নিচের কোনটি শক্তি রূপান্তর অঙ্গাণু, তোমরা হচ্ছে অ্যান্সার কি করো? মাইটোকন্ড্রিয়া দিয়ে দাও। শক্তি রূপান্তরের অঙ্গাণু হচ্ছে, শক্তিকে রূপান্তর করার অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর শক্তি উৎপাদন করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আর এই শক্তিটাকে রূপান্তর আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া যে শক্তি উৎপাদন করে, সেটাকে হচ্ছে কাজে লাগে কি? ক্লোরোপ্লাস্ট। এই জন্য ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় এবং কোষের রান্নাঘর বলা হয়। সাধারণত একটা কোষে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। এখানে দেখো আকৃতি দেওয়া আছে।
ক্লোরোপ্লাস্টের আকৃতি। ক্লোরোপ্লাস্টে হচ্ছে এইসব অনেকগুলি আকৃতি দেওয়া আছে। দেখো, গোলাকৃতি হতে পারে, সর্পিল আকৃতি হতে পারে, জালিকাকার, তারকাকার, ফিতা আকৃতি, আংটি আকৃতি, গোলাকার হতে পারে। এখানে দেখো ক্লোরোপ্লাস্টের একটা সিম্পল স্ট্রাকচার দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এখানে দেখো এই যে ক্যাপসুলের মতো সবুজ সবুজ অংশগুলি দেখতে পাচ্ছ, এই যে ক্যাপসুল, এটা একটা ক্যাপসুল, এটা একটা ক্যাপসুল, এই ক্যাপসুলের মতো অংশ, এগুলি প্রত্যেকটাকে আমরা বলবো থাইলাকয়েড। এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড। থাইলাকয়েডের কাজ কি আসলে? থাইলাকয়েডের কাজ হচ্ছে ক্লোরোফিল ধারণ করা। এই থাইলাকয়েড কি করে? ক্লোরোফিল ধারণ করে। এখন এই যে অনেকগুলি থাইলাকয়েড যখন পুরোপুরি সজ্জিত হয়, ঠিক আছে, 10 থেকে 100টা থাইলাকয়েড পুরোপুরি সজ্জিত হয়ে একটা গ্রানাম গঠন করে। অনেকগুলি থাইলাকয়েড যখন পাশাপাশি একটার উপর আরেকটা যখন সজ্জিত হয় তখন আমরা বলি গ্রানাম। অনেকগুলি গ্রানামকে আমরা একসাথে বহুবচন বলি হচ্ছে গ্রানাম। একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানামের যে হচ্ছে লিঙ্ক আপ তৈরি করে, এটাকে আমরা বলি হচ্ছে ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি। এই যে মাঝখানে যে হচ্ছে চারপাশে যে হচ্ছে ম্যাট্রিক্সটা থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রোমা, ঠিক আছে। এবং এই ক্লোরোপ্লাস্টের বাইরে দেখো হচ্ছে ঝিল্লি কয়টা? 2টা ঝিল্লি, ঠিক আছে। আবার ক্লোরোপ্লাস্টের ভিতরে কিন্তু রাইবোজোমও থাকে। এই জন্য ক্লোরোপ্লাস্ট কখনো কখনো প্রায় হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করতে পারে। ক্লোরোপ্লাস্টের ভিতরে হচ্ছে আবার ডিএনএ থাকে। ক্লোরোপ্লাস্টের নিজস্ব বৃত্তাকার ডিএনএও কিন্তু থাকে, ঠিক আছে। এবার আসো হচ্ছে পরবর্তী টপিক। দেখো, আমি তোমাদেরকে বলছিলাম ক্রোমোপ্লাস্ট মানে কি? কালারফুল জিনিস। দেখো এখানে হচ্ছে ক্রোমোপ্লাস্ট রং করা আছে। যখন এই কালারটা যখন সবুজ হয়ে যাবে তখন আমরা কি বলবো? ক্লোরোপ্লাস্ট। আর যখন কোনো কালারই থাকবে না তখন আমরা এটাকে বলবো হচ্ছে লিউকোপ্লাস্ট। একটা মজার ব্যাপার খেয়াল করো, এখানে তোমরা একটা মজার জিনিস দেখতে পাচ্ছ। আসলে ভোটানির মধ্যে এইগুলি কেন আসলো? যারা আর্জেন্টিনার সাপোর্টার দেখো, তারা হচ্ছে মেসিকে দেখতে পাচ্ছ। আর আমার মতো ব্রাজিলিয়ান সাপোর্টার হচ্ছে নেইমারের সাপোর্টার। আর যারা রিয়াল মাদ্রিদ বা হচ্ছে জুভেন্টাস বা হচ্ছে পর্তুগালের সাপোর্টার, তারা হচ্ছে রোনালদো সাপোর্টার, তাই না? আচ্ছা, বর্তমান সময়ের সেরা 3জন ফুটবলারের নাম যদি আমরা বলি, তাহলে কার কার নাম বলবো? মেসি, নেইমার এবং CR7 বা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, তাই না? মেসি, নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদো। তাহলে এই 3জনকে কি আমরা বলতে পারি যে ফুটবল অফ ডিএনএ? বর্তমান সময়ের ফুটবলের ডিএনএ হচ্ছে এই 3জন, মেসি, নেইমার এবং রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, CR7। এখন এই 3জনকে কেন আনলাম? আমাদের উদ্ভিদ কোষের বা হচ্ছে প্রাণী কোষের 3টা জায়গায় ডিএনএ পাওয়া যায়। 3টা অঙ্গাণুতে হচ্ছে আমরা ডিএনএ পাই। কি কি? মাইটোকন্ড্রিয়াতে এম দিয়ে মেসি, এম দিয়ে মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াসে এন দিয়ে নিউক্লিয়াস, এন দিয়ে নেইমার। ক্লোরোপ্লাস্টে সি দিয়ে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, সি দিয়ে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এই 3টা অঙ্গাণুতে হচ্ছে আমরা কি পাই? ডিএনএ পাই। মজার ব্যাপার হচ্ছে এখান থেকে কিন্তু হচ্ছে এইচএসসি পরীক্ষায় এমসিকিউ আসছে, এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আসছে। ঠিক গত বছরই এইচএসসি পরীক্ষা হচ্ছে একটা এমসিকিউ আসছিল, নিচের কোন অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম আর একটা গোলগি বডি ছিল। তাহলে অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। 2005-6 সেশনে হচ্ছে একটা এমসিকিউ আসলে নিচের কোন অঙ্গাণুতে হচ্ছে ডিএনএ পাওয়া যায়, ওইটার অ্যান্সার ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একবার ভর্তি পরীক্ষা একটা এমসিকিউ আসছিল, নিচের কোন অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায়, অ্যান্সার ছিল হচ্ছে ক্লোরোপ্লাস্ট। বুঝতে পারছো? এখান থেকে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি পরীক্ষায় 3 জায়গাতে হচ্ছে এখান থেকে এমসিকিউ আসছে। অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখবা তোমরা। সেন্ট্রিওল। সেন্ট্রিওল তোমরা কিছুদিন আগে হচ্ছে একটা গান শুনছো, মানে হচ্ছে ভাইরাল হয়েছিল, বাবু খাইছো, তাই না? বাবু খাইছো একটা গান হচ্ছে ভাইরাল হয়েছিল। তো এখানে দেখো, সে আমার বাবু, সে আমার বাবু। তো সে আমার বাবু মানে হচ্ছে সে দিয়ে হচ্ছে সেন্ট্রিওল, ঠিক আছে। আর আবিষ্কার হচ্ছে আমার দিয়ে হচ্ছে আবিষ্কারক। সেন্ট্রিওল আবিষ্কারক হচ্ছে বাবু মানে হচ্ছে ব্যান্ডেন এবং বোবারি, ঠিক আছে। বু মানে হচ্ছে বোবারি। সেন্ট্রিওল আবিষ্কার করেন বিজ্ঞানী ভন ব্যান্ডেন। ব্যান্ডেন আবিষ্কার করেন এবং নামকরণ করেন বোবারি, ঠিক আছে। তোমাদের আশা করি মনে থাকবে, সে আমার বাবু। সে আমার বাবু দিয়ে হচ্ছে সেন্ট্রিওল আবিষ্কার করেন হচ্ছে ব্যান্ডেন এবং নামকরণ করেন বোবারি। এবার আসা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল হচ্ছে মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। খেয়াল করো, সেন্ট্রিওল, এই যে দেখো, সেন্ট্রিওল আবিষ্কার করেন কে? ব্যান্ডেন এবং নামকরণ করেন কে? বোবারি, ঠিক আছে। আদিকোষ, ডায়াটম, ইস্ট এবং আবৃতি, মনে রাখবা, আদিকোষ, ডায়াটম, ইস্ট এবং আবৃতবীজ উদ্ভিদে হচ্ছে সেন্ট্রিওল অনুপস্থিত। এবার দেখো হচ্ছে
সেন্ট্রিওল ভৌত গঠন, প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, ত্রয়ণীয় নালিকা বা হচ্ছে ট্রিপলেট এবং যোজক বা হচ্ছে লিঙ্কার। খেয়াল করো এখানে এই যে দেখো একটা বাঁশের কঞ্চির মতো যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, একটাকে আমরা বলবো হচ্ছে, একটা বাঁশকে আমরা বলবো কি বলবো, অনুনালিকা। ঠিক আছে, একটাকে আমরা বলবো অনুনালিকা। এরকম তিনটা পাশাপাশি যখন অবস্থান করে তখন আমরা বলি হচ্ছে ট্রিপলেট বা হচ্ছে ত্রয়ী অনুনালিকা। এরকম 9টা ট্রিপলেট মিলে তৈরি করা হচ্ছে সেন্ট্রিওল প্রাচীর বা হচ্ছে সেন্ট্রিওল। ঠিক আছে, সেন্ট্রিওলের দেয়াল তৈরি করে, দেখো এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, এই যে দেয়ালটা তৈরি করতেছে এটাকে বলি আমরা প্রাচীর বা সিলিন্ডার ওয়াল। তারপর হচ্ছে এই যে ট্রিপলেট মানে হচ্ছে এই যে বললাম অনুনালিকা পাশাপাশি তিনটা যখন অবস্থান করে তখন আমরা বলি হচ্ছে ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট। যোজক বা লিঙ্কার, প্রত্যেকটা ট্রিপলেটের সাথে আরেকটা ট্রিপলেটের মাঝখানে হচ্ছে এই যে যোগাযোগ সাধন করে যারা, এদেরকে বলা হয় হচ্ছে যোজক বা হচ্ছে লিঙ্কার। এবার আসলে হচ্ছে কাজ, সেন্ট্রিওলের কাজ কি আসলে? সেন্ট্রিওলের কাজ হচ্ছে মাকুতন্ত্র গঠন করা, কোষ বিভাজনে সাহায্য করা, মাকুতন্ত্র গঠন করা, কোষ বিভাজনে সাহায্য করা, শুক্রাণুর লেজ গঠন করা। শুক্রাণুর কি গঠন করে? শুক্রাণুর লেজ গঠন করে। ঠিক আছে, এবার দেখো হচ্ছে এটা হচ্ছে একটা সেন্ট্রিওল। সেন্ট্রিওলটা তোমরা দেখতে পাচ্ছ, সেন্ট্রিওলটা ঘুরতেছে। ঠিক আছে, দেখো সেন্ট্রিওলের কাজকে তোমরা এভাবে মনে রাখবে, এটা দিয়ে মনে রাখবে, মিয়া বিবির সিক্রেট ফ্লাশ। মিয়া বিবির সিক্রেট ফ্লাশ, তোমরা আবার হচ্ছে কোনো সিক্রেট ফ্লাশ করে দিও না। ঠিক আছে, এটা প্রাইভেট জিনিস, প্রাইভেসি জিনিস, কিন্তু হচ্ছে তোমরা এটা জাস্ট এটা মনে রাখবা, মিয়া বিবির সিক্রেট ফ্লাশ। মিয়া দিয়ে হচ্ছে মাকুতন্ত্র। ঠিক আছে, মাকুতন্ত্র গঠন করবে। বিবি মানে হচ্ছে বিভাজন, কার বিভাজন করবে? স্বামী স্ত্রীর না, বিভাজন করবে হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করবে। ঠিক আছে, বিবি মানে হচ্ছে বিভাজন, কোষ বিভাজনে সাহায্য করবে। তারপরে সিক্রেট ফ্লাশ সিলিয়ার আন্দোলনে সাহায্য করবে, সিলিয়ার আন্দোলনে হচ্ছে সাহায্য করে, আর হচ্ছে ফ্লাজেলা তৈরি করে। ঠিক আছে, তাহলে এবার যদি হচ্ছে শুক্রাণু লেজ গঠন করে, শুক্রাণু গঠনে সাহায্য করে, শুক্রাণু লেজ গঠন হচ্ছে সাহায্য করে, তাহলে এবার হচ্ছে শুক্রাণু লেজ। হ্যাঁ, আচ্ছা এবার আসো হচ্ছে, তাহলে এটা কি ছিল? মিয়া বিবির সিক্রেট ফ্লাশ, মাকুতন্ত্র, কোষ বিভাজন, সিলিয়ার আন্দোলন, ফ্লাজেলা এবং শুক্রাণু লেজ গঠন। দেখো সেন্ট্রিওল কোথায় কোথায় অনুপস্থিত আমি তোমাদেরকে বলছিলাম, এটা মনে রাখবা, ই আ ড আলি। ঠিক আছে, ইস্ট আবৃতবীজী উদ্ভিদ, ড মানে হচ্ছে ডায়াটম, আর হচ্ছে আদি কোষ। ঠিক আছে, এই 5টা জায়গা হচ্ছে সেন্ট্রিওল থাকে না। ই আ ড আলি, এখান থেকে হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টে বিগত বছর কোশ্চেন আসছিল, নিচের কোনটিতে এই সেন্ট্রিওল অনুপস্থিত? অ্যান্সার ছিল হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। কোষীয় কঙ্কাল বা হচ্ছে সাইটোস্কেলেটন। স্কেলেটন মানে কি? স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল। ঠিক আছে, কোষীয় কঙ্কাল মানে হচ্ছে আমাদের মানুষের বডিতে একটা কঙ্কাল আছে, আমরা জানি। এই কঙ্কালের কাজ কি? আমাদেরকে হচ্ছে চলাচলে সাহায্য করা এবং আমাদেরকে হচ্ছে একটা দৃঢ়তা প্রদান করা, স্ট্রাকচার দেওয়া আমাদেরকে। ঠিক আছে, একটা কাঠামো দেওয়া, আমাদের শরীরকে একটা কাঠামো দেওয়া। ঠিক সেম কোষের দৃঢ়তার জন্য কিছু কঙ্কালের প্রয়োজন, যেগুলিকে বলা হচ্ছে কোষীয় কঙ্কাল। 3 ধরনের কোষীয় কঙ্কাল রয়েছে, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর হচ্ছে মাইক্রোটিউবুল। মাইক্রোফিলামেন্ট আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখানে কোষীয় কঙ্কাল আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী কোলজফ। দেখো এখানে এই যে দেখো স্ট্রাকচারটা, এটা একদম কঙ্কালের মতোই, তাই না? এই কঙ্কাল দেখো, কোষীয় কঙ্কাল, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট গুলি হচ্ছে পাশাপাশি থেকে একটার সাথে আরেকটা বসে কোষকে হচ্ছে দৃঢ়তা প্রদান করছে বা হচ্ছে একটা স্ট্রাকচার দিচ্ছে কোষকে। পারক্সিজম আসছে হচ্ছে পারক্সাইড থেকে। যেই কোষীয় যে অঙ্গাণু পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড ধারণ করে তাদেরকে আমরা বলবো হচ্ছে পারক্সিজম। ঠিক আছে, পারক্সিজম কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস বলো তো? পারক্সিজম, তোমরা হচ্ছে কেমিস্ট্রি বইয়ে পারক্সিজম সম্পর্কে পড়ছো। পারক্সিজম হচ্ছে একটা পয়জন বা হচ্ছে বিষ। আমাদের বডিতে হচ্ছে পারক্সিজম যদি হচ্ছে মুক্ত অবস্থায় থাকে তাহলে হচ্ছে আমাদের বডির জন্য অত্যন্ত ক্ষতিকর, মানে ক্ষতি বয়ে আনবে। ঠিক আছে, তো কি করে এই পারক্সিজম হাইড্রোজেন পারক্সাইডকে হচ্ছে ভিতরে ঢুকায়, পারক্সিজমের ভিতরে হাইড্রোজেন পারক্সাইডকে হচ্ছে আবদ্ধ করে ফেলে। পারক্সিজমের পারক্সিজমের ভিতরে একটা এনজাইম আছে, ক্যাটালাইজ এনজাইম। ক্যাটালাইজ এনজাইম কি করে? হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করে। পানি হচ্ছে আমাদের বডির জন্য ভালো, অক্সিজেন আমাদের বডির জন্য কি ভালো জিনিস। তাহলে ক্যাটালাইজ বিষাক্ত হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে উপকারী পানি এবং অক্সিজেন তৈরি করে। আজকের হচ্ছে আমাদের লাস্ট টপিক, নিউক্লিয়াসের ইতিবৃত্ত। হ্যাঁ, আজকে আমাদের হচ্ছে লাস্ট টপিক হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে তোমাদের সৃজনশীল পরীক্ষার জন্য হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখা যায় পরীক্ষা হচ্ছে ক্লু দেওয়া থাকে, মানে উদ্দীপকে যে ক্লুগুলি দেওয়া থাকে, কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র এবং কেন্দ্রিকা, এই ক্লুগুলি দেওয়া থাকে। এই ক্লুগুলি যদি দেওয়া থাকে তাহলে তুমি বুঝতে পারবা উদ্দীপকে
এই নিউক্লিয়াস নিয়ে আলোচনা করা হয়েছে। তো নিউক্লিয়াস হচ্ছে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন 1831 সালে। অর্কিড পাতার কোষে বা হচ্ছে রাসনা পাতার কোষে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। দেখো নিউক্লিয়াস কি সব কোষেই থাকে? নিউক্লিয়াস সব কোষে থাকে না। এমন কিছু কিছু কোষ আছে যেখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে না। আদি কোষে নিউক্লিয়াস থাকে না, কিছু সংখ্যক প্রকৃত কোষে থাকে না, যেমন হচ্ছে শিব কোষ, মানুষের লোহিত রক্তকণিকা। আরো কিছু জায়গায় হচ্ছে নিউক্লিয়াস থাকে না, আরো একটা জায়গায় আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। তবে এখন দেখো কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, যেমন ভাউচেরিয়াম, বয়ট্রিডিয়াম, স্পেরোপ্লিয়া। ভাউচেরিয়াম, বয়ট্রিডিয়াম, স্পেরোপ্লিয়া, একাধিক নিউক্লিয়াস। এই যে একাধিক নিউক্লিয়াস যখন কোনো কোষে থাকে তখন এই কোষটাকে বলা হয় সিনোসাইট। যখন কোনো কোষে একাধিক নিউক্লিয়াস থাকে তখন আমরা সেটাকে বলি সিনোসাইট। এবার দেখো সাধারণত একটা কোষের 10 থেকে 15% স্থান দখল করে নিউক্লিয়াস। নরমালি আমাদের কোষের মধ্যে হচ্ছে 10 থেকে 15% স্থান দখল করে কে? নিউক্লিয়াস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শুক্রাণুর ক্ষেত্রে 90% হচ্ছে নিউক্লিয়াস। একটা শুক্রাণুর ক্ষেত্রে 90% হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাজ কি হতে পারে? এটা তো তোমরা কমন সেন্স। কোষের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, জীবের বৈশিষ্ট্য রক্ষা করে। কিভাবে জীবের বৈশিষ্ট্য রক্ষা করে? কারণ নিউক্লিয়াস হচ্ছে ক্রোমাটিন তন্তু ধারণ করে, এই ক্রোমাটিন তন্তু জীবের বৈশিষ্ট্য রক্ষা করে। তারপরে আসছে হচ্ছে আরএনএ, নিউক্লিয়াস আরএনএ আর হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। ঠিক আছে, দেখো যেখানে নিউক্লিয়াস নেই অনুর মতো পরিণত আরবিসি ও সিভে আদৌ নিউক্লিয়াস নেই। অনুর মতো পরিণত আরবিসি ও সিভে আদৌ নিউক্লিয়াস নেই। অণু মানে হচ্ছে অনুচক্রিকা কি নেই? অনুচক্রিকা বা প্লাটিলেটে কি নেই? এই নিউক্লিয়াস নেই। পরিণত আরবিসিতে কি নেই? বা ম্যাচিউরড আরবিসিতে নিউক্লিয়াস নেই। সিভ কোষে নিউক্লিয়াস নেই, আদি কোষে নিউক্লিয়াস নেই। ঠিক আছে, অনুর মতো পরিণত আরবিসি ও সিভে আদৌ নিউক্লিয়াস নেই। এখানে দেখো 3টে স্ট্রাকচার দেওয়া আছে। এটা হচ্ছে সিভ কোষে দেখো কোনো নিউক্লিয়াস নেই। এটা হচ্ছে কি বলতো? এটা কি একটা চকলেট, অ্যালপেনলিবে চকলেট, তাই না? না, এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্লাটিলেট বা হচ্ছে অনুচক্রিকা। দেখতে হচ্ছে অ্যালপেনলিবে চকলেটের মতো। এখানেও কোনো নিউক্লিয়াস নেই। এখানে দেখো শুক্রাণু দেওয়া আছে। একটা শুক্রাণুর মধ্যে দেখো কি কি আছে। শুক্রাণুর এই যে মাথা তৈরি করবে কে? গোলগি বডি বা হচ্ছে অ্যাক্রোজোম। গোলগি বডি মানে শুক্রাণুর মাথা তৈরি করে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমের আরেকটা নাম হচ্ছে অ্যাক্রোজোম তৈরি করে হচ্ছে গোলগি বডি। তারপর দেখো নিউক্লিয়াস, বিশাল একটা নিউক্লিয়াস দেখছো? এই নিউক্লিয়াস হচ্ছে শুক্রাণু মাথায় থাকে, মানে মাথার একটু পেছনেই থাকে। তারপর হচ্ছে সেন্ট্রিউল থাকে, এটা নিচে সেন্ট্রিউল। তারপরে সেন্ট্রিউলের পরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে। এখানে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে। শুক্রাণুর হচ্ছে যে চলাচল করে, শুক্রাণু চলাচল করতে গেলে কি লাগে? শক্তি লাগে। এই শক্তিটা আসা হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে। তারপরে দেখো হচ্ছে শুক্রাণু লেজ গঠন করে কে? শুক্রাণু লেজ গঠন করে হচ্ছে সেন্ট্রিউল এবং মাইক্রোটিউবুল হচ্ছে কি করে? শুক্রাণুর লেজ গঠন করে। আসলে এখান থেকে শুরু করে আসলে এতটুকু পর্যন্ত পুরোটাই আসলে লেজ। এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লেজ, এবং এটা হচ্ছে ফ্লাজেলা। দেখো এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের গঠনটা খেয়াল করো। নিউক্লিয়াসের এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার আবরণী। ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলপ বা হচ্ছে নিউক্লিয়ার আবরণী মাঝখানে কি থাকে? পোর থাকে। নিউক্লিয়ার আবরণী হচ্ছে পোর থাকে। এই পোরগুলি কেন থাকে জানো? নিউক্লিয়ার আবরণীর হচ্ছে পোরগুলি কেন থাকে? এই পোরগুলি থাকে হচ্ছে এখান থেকে আরএনএটা বের হওয়ার জন্য। তোমরা হচ্ছে যখন হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদেরকে হচ্ছে আমি ট্রান্সক্রিপশন পড়াবো। আরএনএ ট্রান্সক্রিপশন হয় হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, এবং ট্রান্সলেশন হয় হচ্ছে কোথায়? সাইটোপ্লাজমে। তো যখন ট্রান্সলেশন হয় তখন হচ্ছে ট্রান্সক্রিপশনের পরেই নিউক্লিয়াসের ভিতর থেকে আরএনএটা বের হয়ে এখান থেকে বের হয়ে সাইটোপ্লাজমে চলে যায়। তারপরে আসছে হচ্ছে ক্রোমাটিন বা হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমাটিন তন্তু ধারণ করে। তারপরে দেখো এখানে হচ্ছে নিউক্লিওলাস, গোলাকার যে অংশটা, এটা হচ্ছে নিউক্লিওলাস। আর হচ্ছে নিউক্লিওপ্লাজম। এখানে হচ্ছে নিউক্লিওপ্লাজম হচ্ছে ক্যারিওলিম্ফ, যে তরল পদার্থ যেটা থাকে নিউক্লিয়াসের ভিতরে, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। দেখো নিউক্লিয়ার এনভেলপ, আমি তোমাদেরকে একটু আগে বলছি নিউক্লিয়ার এনভেলপ। আচ্ছা, নিউক্লিয়ার এনভেলপের হচ্ছে কাজ কি? যে নিউক্লিয়ার এনভেলপের হচ্ছে অসংখ্য ছিদ্র থাকে। তো নিউক্লিয়ার এনভেলপের আসলে কাজ কি? এটা তো কমন সেন্স, তাই না? ভিতরে এবং বাইরের মধ্যে হচ্ছে যোগাযোগ সাধন করবে, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করা, বহিস্থ যোগাযোগ রক্ষা পরিবহন করা, নিউক্লিয়াসের অবস্থান দৃঢ় করা। নিউক্লিওপ্লাজম হচ্ছে আরেকটা নাম হচ্ছে ক্যারিওলিম্ফ। নিউক্লিওপ্লাজমকে কি বলে? ক্যারিওলিম্ফ বলে। কাজ, নিউক্লিওপ্লাজমের কাজ হচ্ছে ক্রোমাটিন জালিকা ধারণ করা। নিউক্লিওপ্লাজম এটা হচ্ছে একটা তরল পদার্থ, ওর কাজ হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে অন্যান্য জিনিসগুলোকে ধারণ করা, নিউক্লিওলাস ধারণ করা, ক্রোমাটিন তন্তু ধারণ করা, তারপরে জৈবিক মানে বিভিন্ন ধরনের জৈবিক কাজে হচ্ছে সাহায্য করা। এবার আসছে নিউক্লিওলাস।
নিউক্লিওলাস যে নিউক্লিয়াসের ভিতরে গোলাকার অংশটা, নিউক্লিওলাসের কাজ আমি তোমাদের কাছে বলছিলাম যে কারা কারা প্রোটিন সংশ্লেষণ করে, সেখানে কিন্তু যে নিউক্লিওলাস ছিল, আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে, তারপর হচ্ছে আরএনএ সংশ্লেষণ করে, আবার এই আরএনএ কিন্তু আবার প্রোটিন সংশ্লেষণ করে, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। এখন নিউক্লিওটাইড কি? ওই যে তোমরা পড়ছো এডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসাইন, তারপর হচ্ছে ইউরাসিল, এগুলোকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওলাস নিউক্লিওটাইড গুলোকে হচ্ছে ধারণ করে। নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়ার বা রেটিকুলাম বা হচ্ছে ক্রোমাটিন তন্তু মানে কি? এটা হচ্ছে একটা ক্রোমোজোমের মতোই, মানে হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে এর কাজ হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য ধারক এবং বাহক হিসেবে কাজ করা, মিউটেশন এবং প্রকরণ সৃষ্টি করা, ঠিক আছে? এবার দেখো হচ্ছে লাস্ট টপিক, তোমাদেরকে হচ্ছে এই জিনিসটা আমি আগে একবার পড়াইছি, এখন যদি আবার পড়ো এটা হচ্ছে রিভাইজ হয়ে যাবে। দেখো সঞ্চিত পদার্থ, তোমাদেরকে বলছিলাম উদ্ভিদ আমাদের জন্য কি সঞ্চয় করে রাখে? খাবার সঞ্চয় করে রাখে। উদ্ভিদ আমাদের জন্য খাবার সঞ্চয় করে রাখে। এখানে দেখো সঞ্চিত পদার্থ সবগুলি হচ্ছে খাবার। প্রধান শর্করা, আমিষ, চর্বি। দ্রবণীয় হচ্ছে শর্করা, গ্লুকোজ, চিনি, ইনুলিন। অদ্রবণীয় শর্করার মধ্যে আছে হচ্ছে স্টার্চ, গ্রেন, সেলুলোজ আর হচ্ছে গ্লাইকোজেন। নিঃসৃত পদার্থের মধ্যে আছে হচ্ছে পিগমেন্ট, তোমাদেরকে আমি বলছিলাম ENPH। ই মানে হচ্ছে এনজাইম, এন মানে হচ্ছে নেকটার, পি মানে পিগমেন্ট, এইচ মানে হচ্ছে হরমোন। আবার পিগমেন্টের মধ্যে আছে হচ্ছে ক্লোরোফিল, সবুজ বর্ণের, অ্যান্থোসায়ানিন, নীল বর্ণের, তারপর হচ্ছে ক্যারোটিন, ক্যারোটিনের হচ্ছে কমলা বর্ণের, ঠিক আছে? অ্যান্থোসায়ানিন হয় নীল বর্ণের, নাহলে হচ্ছে লাল বর্ণের, ঠিক আছে? সরি, নীল বর্ণের। অ্যান্থোসায়ানিন হচ্ছে নীল বর্ণের। বর্জ্য পদার্থের মধ্যে হচ্ছে তোমাদেরকে আমি বলছিলাম ট্যানিন, রেজিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, অর্গানিক অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ ক্রিস্টাল। এখানে দেখো প্রধান খনিজ ক্রিস্টাল হিসেবে কাজ করা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। সূচের মতো যখন থাকে বর্জ্য পদার্থ তখন আমরা বলি রেফাইড, আর আঙ্গুরের থোকার মতো যখন থাকে তখন আমরা বলি সিস্টোলিক। এই অংশ এখান থেকে ঢাবিতে গত বছর হচ্ছে একটা এমসিকিউ হয়েছিল, গত বছরের আগের বছর, ঠিক আছে? গত বছরের আগের বছর এখান থেকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা এমসিকিউ হয়েছিল। যখন বর্জ্য পদার্থ সূচের মতো আকার অবস্থান করে তখন আমরা কি বলি? এটাকে গ্রাফাইট বলি, ঠিক আছে? আর আঙ্গুরের মতো থাকবে, আঙ্গুরের থোকার মতো যখন থাকবে তখন আমরা বলি হচ্ছে সিস্টোলিক। এবার তোমাদের জন্য হচ্ছে একটা পোলের আয়োজন করবো আমরা, ঠিক আছে? আরেকটা পোল দেখবো হচ্ছে তোমরা হচ্ছে এতক্ষণ কি শিখছো। এখন হ্যাঁ, তোমাদের জন্য একটা পোলের আয়োজন করব, তোমরা হচ্ছে এই পোল পরীক্ষাটা একটু জলদি দিবা, 2 মিনিটের মধ্যে শেষ করবে, কেমন? এই যে দেখো তোমাদের জন্য হচ্ছে একটা পোলের আয়োজন করা হয়েছে, এই পোলটাতে হচ্ছে তোমরা এখন পরীক্ষা দিবা, ঠিক আছে? 5টা কোশ্চেন দেওয়া আছে, 2 মিনিটের মধ্যে তোমরা হচ্ছে পরীক্ষাটা শেষ করবা।
তোমাদের টাইম আপ। টাইম আপ। খেয়াল করো, দেখো, হ্যাঁ, অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে প্রথম কোশ্চেনটা হচ্ছে পারছো, নিচের কোনটিতে লাইসোজোম থাকে না, তাই না? নিচের আমি তোমাদেরকে বলছিলাম লকি দিয়ে মনে রাখতে, লকি, লাইসোজোম কোথায় কোথায় থাকে লকি দিয়ে মনে রাখতে বলছিলাম। তার বেশিতে হচ্ছে লাইসোজোম থাকে না, তোমাদেরকে বারবার বলছিলাম। যারা ভুল করছো তারা হচ্ছে দেখো, আচ্ছা, তারপর দেখো নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার কাজ নয়, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার কাজ নয়। আমি তোমাদেরকে হচ্ছে বলছিলাম মাইটোকন্ড্রিয়ার কাজ না হচ্ছে কার্বোহাইড্রেট সংশ্লেষণ করা। মাইটোকন্ড্রিয়ার কাজ কি কার্বোহাইড্রেট সংশ্লেষণ করা? না, মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে প্রোটিন এবং লিপিড সংশ্লেষণ করে, কিন্তু মাইটোকন্ড্রিয়া কার্বোহাইড্রেট সংশ্লেষণ করে না। কার্বোহাইড্রেট সংশ্লেষণ করা হচ্ছে গোলগি বডি, শুধুমাত্র গোলগি বডি কার্বোহাইড্রেট সংশ্লেষণ করে। এখানে অনেক লিখছে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, মাইটোকন্ড্রিয়া কিন্তু প্রোটিন সংশ্লেষণ করে। কেন? মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে? রাইবোজোম থাকে। আমি তোমাদেরকে বারবার বলছি মাইটোকন্ড্রিয়ার ভিতরে রাইবোজোম থাকে, এবং তোমাদেরকে হচ্ছে আমি লিখাই দিছিলাম যে হচ্ছে মানে বলছিলাম যে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ কারা কারা করে, তোমরা হয়তো তখন ঠিক খেয়াল করোনি। তারপর আসলে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু গঠনে সহায়তা করে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া আমি তোমাদেরকে হচ্ছে শুক্রাণুর একটা গঠনের মধ্যে দেখাইছি না, যে শুক্রাণু হচ্ছে গঠন হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে হেল্প করে। তারপর হচ্ছে নিচের কোনটি শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে? শ্বেতসার, এটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। তোমাদেরকে বলছিলাম অ্যামাইলোপ্লাস্ট, ইলিওপ্লাস্ট হচ্ছে চর্বি, আর হচ্ছে অ্যালিওপ্লাস্ট হচ্ছে প্রোটিন জাতীয় খাবার সঞ্চয় করে। এবার হচ্ছে নিচের কোনটিতে সেন্ট্রিওল নেই? আমি তোমাদেরকে হচ্ছে অনেকবার বলছি, এবং এই আবৃতবীজী উদ্ভিদে সেন্ট্রিওল নেই, এটা কিন্তু মেডিকেল এডমিশন টেস্টে কিন্তু এর আগে কয়েকবার আসছে। ঠিক আছে, তো হচ্ছে শৈবালে থাকতে পারে, ছত্রাক থাকতে পারে, নগ্নবীজ উদ্ভিদে থাকতে পারে। আমি তোমাদেরকে একটা ছন্দ বলছিলাম ই আ ড আলি, ঠিক আছে, এগুলিতে হচ্ছে সেন্ট্রিওল নেই। সেন্ট্রিওলের কাজ নয় কোনটি? শুক্রাণুর মাথা গঠন করা। গুড, ঠিক আছে, সেন্ট্রিওলের কাজ নয় হচ্ছে শুক্রাণু মাথা গঠন করা, সেন্ট্রিওলের কাজ হচ্ছে শুক্রাণু লেজ গঠন করা, নট মাথা গঠন করা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে তোমাদেরকে অত্যন্ত ধন্যবাদ, তোমরা হচ্ছে যতটুকু পারছো চেষ্টা করছো, মনোযোগ দিছো। হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা করবা। তোমাদের হচ্ছে আমি আজকে যতটুকু পর্যন্ত হচ্ছে পড়াইছি, এতটুকু অংশ থেকে হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টে কোশ্চেন হয়, আর বাকি অংশটা থেকে মেডিকেল এডমিশন টেস্টে সাধারণত কোশ্চেন হয় না। ঠিক আছে, আজকে যতটুকু পড়াইছি এতটুকু অংশ থেকে হচ্ছে খুব ভালোভাবে পড়বা। আর তোমাদের মা বাবার স্বপ্ন হচ্ছে তোমাদেরকে হচ্ছে ডাক্তার বানানো। ঠিক আছে, তো হচ্ছে ভালোভাবে পড়াশোনা করবা। আর তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষা হয় না, তোমাদের মাথায় টেনশন একটু বেশি, এটা জানি, কিন্তু হচ্ছে এমন ভাবে পড়াশোনা করবা যেন হচ্ছে এইচএসসি আর হচ্ছে এডমিশন টেস্ট দুইটা হচ্ছে পড়া একসাথেই হয়ে যায়। ঠিক আছে, একটু সিনসিয়ারলি পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমাদের হচ্ছে পরীক্ষার ডেট দিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।